হতভম্ব মাহি, মায়া ভরা হরিণী চোখ দুটো তার বিস্ময় আর ভয়ের চাপে কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড় যেন। লোকটা আবারও তাকে সুযোগ বুঝে ঠেস মেরে যাচ্ছে। সপ্তদশীর ধবধবে মুখশ্রী লাল হয়ে গেল নিমিষে। পাতলা টিকালো নাকের ডগাটা কেমন টুকটুকে লাল আভায় ছেয়ে গিয়েছে দেখো। নরম তুলতুলে চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে সপ্তদশী নিজ কণ্ঠে আওয়াজ তুলল কাটকাট। আপনার এইসব উদ্ভট উপদেশ আপনি আপনার নিজের পকেটেই রাখুন। মুখটা খুললেই যখন তখন ঠেস মেরে কথা না বললে আপনার চলে না, তাই না? যুবকের বাদামি রঙা চুলগুলোর আড়ালে ঢেকে থাকা প্রশস্ত কপালখানায় দেখা মিলল গোটা কতেক ভাঁজের ছাপ। দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ, ছুরির ধারালো অংশের ন্যায় স্পষ্ট খাড়া নাকখানা তার ফুলে উঠেছে খানিক। চোয়ালের রেখা টান টান করে কর্কশ কণ্ঠে শুধালো, আমার মতো বৃষ্টির সঙ্গে মুখে মুখে তর্ক করতে তোর ভয় লাগে না বান্দির মেয়ে? সপ্তদশী মৌন, নাকের পাটা ফুলিয়ে মুখ ঘুরিয়েছে অন্যত্র। দুহাত বুকের কাছে ভাঁজ করতে কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কটমটে সন্দিগ্ধ কণ্ঠ। তোর কি ঘাড়ে সমস্যা বান্দির মেয়ে? সহসা সপ্তদশীর মসৃণ ললাটে ভাঁজ পড়ল গোটা কয়েক। ভ্রুদার মধ্যাংশ সামান্য গুটিয়ে ঘাড় ঘোরালো সম্মুখে। রয়েশয়ে মাথাটা খানিক উঁচিয়ে তাকালো যুবকের কঠিন মুখায়ভাবে, অতঃপর সন্দিহান গলায় জিজ্ঞাসা করল, মানে ঘাড়ের সমস্যা হতে যাবে কেন? এ পর্যায়ে দাঁতের চাপায় দাঁত পড়ল যুবকের। কদম দুখানা সামান্য এগিয়ে এনে শক্ত চোয়ালে কটমট শব্দ তুলে খেকিয়ে শুধালো, তাহলে কথায় কথায় ঘাতেরমি করিস কেন বান্দির মেয়ে? নাকি আমার হাতে উত্তম মধ্যম না খেলে তোর পেটে ভাত হজম হয় না? কোনটা? সপ্তদশী চিবুক নামালো কণ্ঠায়। মারের কথা শুনতেই তার আদুরে মুখখানায় নেমে এলো রাজ্যের আধার। চোখ দুটোর কার্নিশ অলক্ষে চিকচিক করে উঠল বুঝি। রুড়ো মানব সরু চোখে দেখলো সব। ঘাটটা সামান্য নুইয়ে এনে আলগোছে দুহাত বাড়িয়ে রাখলো মাহির দুধারে কাউন্টারের টপের উপর। ধীরে ধীরে মেয়েটার দিকে আলগোছে ঝুঁকে আসতেই চুপসে যায় সপ্তদশী। ভয়ার্ত ঢোক গিলে কাপা কাপা হাতে খামচে ধরে নিজ বুক। কোমর এক জায়গায় স্থির থাকলেও দোদুল্যমান ক্ষুদ্র দেহটা পেছাতে লাগলো ভয়ে ভয়ে। যুবকের তীক্ষ্ণ দৃষ্টি নীরবে দেখলো সব। পুরু বাদামি অক্ষিপুটে আচানক দেখা গেল এক চিলতে ক্রূর হাসির রেশ। পরক্ষণে সে কেমন গমগমে গলায় আওড়ালো, পা দুটো কি বেশি লম্বা হয়ে গেছে বান্দির মেয়ে? ভয়ে তটস্থ সপ্তদশী খিচে রেখেছে অক্ষিপুট। এরই মধ্যে মুগ্ধের অমন মোটা কথা কর্ণকুহরে পৌঁছাতে ধীরে ধীরে চোখের পর্দা সরালো মাহি। বিভ্রান্ত স্বরে জিজ্ঞাসা করল, মানে যুবকের দৃষ্টিতে যেন আগুন ঝরছে। সে আগুনের উত্তাপে চোখে চোখ রাখা দায় সপ্তদশীর। তড়িঘড়ি করে দৃষ্টি ঝুঁকায় কোনো মতে। তবে শেষ রক্ষাটুকু কি আর হলো তার? বোকা মেয়ে নজর ঝুঁকাতে যুবকের শক্তপোক্ত হাতের থাবা আচমকা এসে চেপে ধরল তার কণ্ঠা। মাহি ভরকায়। হুটহাট আক্রমণের তাল সামলাতে না পেরে ভুলবশত হাতের ধারালো নখের আঁচড় বসায় যুবকের উন্মুক্ত লোমহীন পেটানো বক্ষে। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে কেমন কটমটিয়ে তাকিয়ে আছে মাহির পানে। চোয়াল শক্ত তার, নাকে মুখে লেপটেছে লালাপ আবরণ। সে তৎক্ষণাৎ হাতের জোর বাড়িয়ে হিসিয়ে আওড়ায়, এইটা তোর বাপের বাড়ি নয় যে তুই যখন তখন এদিকে তুই ঘোরাঘুরি করবি। বন্দের মেয়ে, তোকে কতবার বলছি ঘর থেকে না বের হতে? সব সময় আমার কথা তোকে উল্টোটাই করতে হবে কেন বান্দির মেয়ে? কণ্ঠনালী ভেঙে পড়বার জোগাড় মাহির। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু, তবুও তেজ কমেনি সপ্তদশীর। নাকের পাটা ফুলিয়ে জোরালো এক নিঃশ্বাস টেনে ঝাঁঝালো কণ্ঠে থেমে থেমে আওড়ালো, কারণ আমি আপনাকে মানতে বাধ্য নই। কথাটা বুঝি যুবকের মাথা ভর্তি উত্তপ্ত আগুনে এক কৌটা ঘি ঢাললো। সে কেমন তরাক করে জ্বলে উঠল দেখো। এক ঝটকায় সপ্তদশীর নরম কণ্ঠ ছেড়ে দিয়ে আচানক এক হিংস্র চাপেটাঘাতে পিষ্ট করলো মাহির নরম তুলতুলে কপল। মুহূর্তে গাল বাঁকিয়ে কাউন্টার টপের ওপর আছড়ে পড়ল সপ্তদশী। চোখ দুটো তার সঙ্গে সঙ্গে ঝাপসা, দেখতে লাগলো সবকিছু। মাথাটা ঘুরছে ভন ভন করে, কানে উঠছে মাছি। গালটা বুঝি এক্ষুনি খসে পড়বে পড়বে অবস্থা বেচারির। সে কেমন আলতো করে হাত উঠিয়ে আনলো গালের উপরে। জ্বলতে থাকা অবশ গালটা হাতের একটুখানি শীতল স্পর্শ পেতেই আরাম পেল বেশ। তবে এই আরামের স্থায়িত্ব খুব বেশি সময় ধরে হলো না। তার আগে পাঁচটে শক্তপোক্ত রুক্ষ আঙ্গুল আচানক মুঠোয় চেপে ধরল মাহির নরম ঘাড়। সপ্তদশী কুকিয়ে উঠে ব্যথায়। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকা অবস্থাতেই সপ্তদশীর মাথাটা আলগোছে নিজের দিকে ঘুরিয়ে নেয় রুড়ো মানব। চোখে মুখে স্পষ্ট আগুন লেপটে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, ইউ বিস! আমাকে মানবি না তো কাকে মানবি তুই? তোর ওই 2 দিনের নাগরকে মানবি? জানোয়ারের বাচ্চা! হাতের কাছে একবার পাই শুধু তোর 2 দিনের নাগরকে, দেন তোর চোখের সামনে ওই বাস্টারটাকে টুকরো টুকরো করে ছাড়বো। মাইন্ডেড! ঘাড়ের রক ছিঁড়ে যাবার জোগাড় বেচারির। হাত দিয়ে অনবরত ঠেলে দিচ্ছে যুবকের শক্তপোক্ত হাত। তবুও লাভের লাভ তো হচ্ছেই না, উল্টো ব্যথা বাড়ছে ঘাড়ের। মাহি এবার বড্ড অসহায়, ফুপিয়ে উঠল ঘাড়ের ব্যথায়। নাক টেনে টেনে শুধালো, ব্যথা পাচ্ছি আর কি।
যুবকের দৃষ্টি নিষ্প্রাণ, কপালের চামড়ায় দগদগে ক্ষত এখনো স্পষ্ট। ঘাড় সমান ওলফ কাট চুলগুলো আজ কপালের সামনে ছড়িয়ে আছে বড্ড এলোমেলোভাবে। অমন একটা দগদগে ক্ষততে ওষুধ কিংবা ব্যান্ডেজে ছিটে ফোটাও নেই। যুবক নিজ ক্ষতের প্রতি বড্ড উদাসীন। চুলের আড়ালে কোনো রকমে ঢেকে গিয়েছে ক্ষতের দাগ। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব ঘাড়ের রগ ফুটেছে বেশ। মুখাভাবে কঠিনতা লেপটে সে আচমকা মাহির কথার প্রতি উত্তরে এক অদ্ভুত কণ্ঠে শুধালো। আমার চাইতে বেশি পাচ্ছিস বন্ধের মেয়ে? থমকায় মাহি। যুবকের অদ্ভুত কণ্ঠে কেঁপে উঠল তার বুক। চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত স্থিতিশীলতা। ঘাড়ের ব্যথা ভুলিয়ে সপ্তদশীর সন্ধানী চোখ খুঁজল যুবকের রূঢ় দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা ভাষা। ছোট্ট মস্তিষ্ক তার মত্ত হয়েছে যুবকের হুটহাট কথার মানে খুঁজতে। কি উদ্দেশ্যে কথাটা বলল সে, তার চাইতেও বেশি মানে? মাহি দ্বিধাবোধে ভুগছে। বোকার ন্যায় হতবিহ্বল দৃষ্ট যুবকের পানে তাকিয়ে থাকতেই হঠাৎ করে তার সন্ধানী চোখ জোড়া গিয়ে আটকালো যুবকের কপাল বরাবর লুকিয়ে থাকা দগদগে ক্ষতটায়। নরম দিলে সপ্তদশী পীড়িত হওয়া সত্ত্বেও যুবকের তাজা ক্ষত দেখে চমকে উঠল বেশ। অজান্তেই ডান হাত উঁচিয়ে যুবকের কপালে স্পর্শ করার দুঃসাহস দেখানো মাত্রই তার হাতের নরম কবজি সন্ধিকে চট করে আটকে নেয় মুগ্ধ। শক্ত চোয়ালে কটমট শব্দ তুলে গর্জে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি বন্ধের মেয়ে। হতবুদ্ধিকর ভাব নিয়ে তাকিয়ে আছে মাহি। যুবকের দগদগে ক্ষতের পানে ঠায় দৃষ্টি বজায় রেখে শুধালো, আপনার কপালটা এত খারাপ ভাবে কাটলো কি করে? মাথার তালু জ্বলছে। রুরু মানবের এক ঝটকায় মাহির ঘাড় কবজি সন্ধি ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় এক কদম। কটমট করতে করতে হাত ঠেকালো নিজ কোমরে। অতঃপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে শুধালো, সে ওই কৈফিয়ত কি তোকে দিতে হবে বন্ধের মেয়ে? উজ্জ্বল মুখখানা নিমিষে চুপসে গেল সপ্তদশী। সেথায় ভর করলো একরাশ বিরক্তি। লোকটা যেমন তেরা তা তো আগে থেকেই জানা তার। তারপরেও যে কেন সে ওসব জিজ্ঞাসা করতে গেল। মাহি শক্ত করলো মুখায়বব। থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে তরাক কণ্ঠে আওড়ালো, ঘাট হয়েছে আমার। ঘটে বুদ্ধি থাকলে আর কোনোদিনও আপনাকে কিছু জিজ্ঞেস করবো না। তখনই ঘাড় কাত করে তাকায় মুগ্ধ। দৃষ্টি শুরু করে সন্দিহান গলায় সঙ্গে সঙ্গে বলল, এত মার খেয়ে গলায়ও দেখে তেজ কমেনি বান্ধের মেয়ের। সরু নাকের পাটাটা মুহূর্তেই ফুলল মাহির। কাউন্টার টপ থেকে নেমে যেতে তৎপর সে কাটকাট কণ্ঠে শুধালো, কমবেও না অত সহজে। জিভ খসে কথাটা বের হয়েছে সেকেন্ড 10 হবে বোধ হয়। আর অমনি নির্দয় মানব তৎক্ষণাৎ এগিয়ে এসে পথ আটকালো মাহির। এহেন অতর্কিত কাণ্ডে বিরক্ত মাহি। তার দুপায়ের হাঁটু ঠেকেছে যুবকের নাভিকমল বরাবর। সপ্তদশী দাঁত কিরমির করতে করতে হাঁটু দুখানা সরাতে উদ্যত হতেই বাদ সাধল যুবক। এক হাতে শক্ত করে চেপে ধরল সপ্তদশীর হাঁটু। মাহি বিরক্ত হলো। তিতি বিরক্ততায় মাথা উঁচিয়ে তাকালো পাহাড়সম মানুষটার দিকে। তেতো কণ্ঠে খ্যাক খ্যাক করে আওড়ালো, কি সমস্যা আপনার? আমার হাঁটু কেন ধরলেন আপনি? নিখাত সৌন্দর্যের অধিকারী যুবকের বাদামি ঠোঁট দুটো আলগোছে দাঁতের তলায় পিষে গেল কেমন। পিয়ার্সিং করা ঠোঁটের বাঁদিকের অংশখানা এখনো আটকে আছে লম্বা ক্যানাইন দাঁতের নিচে। সে যেন এক রক্তচোষা। কি লম্বা তার দাঁত কপাটির উপরিভাগের ক্যানাইন দাঁত দুটো। যুবক কিয়ৎক্ষণ রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে রইল সপ্তদশীর পানে। অতঃপর শান্ত অথচ রূঢ় কণ্ঠে হিসিয়ে বলল, তোর তেজ কমাতে। কেঁপে উঠে মাহি। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা আচমকায় মুচড়ে উঠল অজানা ভয়ে। যুবক বেশ দেখল মেয়েটার ভয়ার্থ মুখখানা। তা পরখ করতেই সে কি পৈশাচিক আনন্দ তার। যুবক আলগোছে ঝুঁকে এলো মাহির পানে। সপ্তদশী তৎক্ষণাৎ দুহাতে ঠেলতে লাগলো বলিষ্ঠ মানবকে। তবে বালাই ষাট। অমন একটা পাহাড়সম মানবকে কি আর তার মতো মাছি দূরে ঠেলতে পারে? সপ্তদশী নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও এক চুল নড়াতে পারেনি মুগ্ধকে। শেষমেশ আর সইতে না পেরে মাহি কেমন চেঁচিয়ে বলে ওঠে, খবরদার আমার কাছে আসবেন না, না হলে। বাকিটা কণ্ঠ অবধি আসার আগেই আটকে গেল সপ্তদশীর। জিভের ডগা হয়ে গেল বাকশূন্য। তার ছলছল চোখ জোড়ার ভীতু চাহনি একদৃষ্টে তাকিয়ে আছে যুবকের মুখ পানে। সপ্তদশীর ক্ষুদ্রকায় দেহটা কাঁপছে ভীষণ। শত হলেও বুক বরাবর ঠেকেছে রিভলভারের ঠান্ডা নল। ভয় না পেয়ে থোড়াই উপায় আছে তার। মাহি ঢোক গিলছে ক্ষণে ক্ষণে। যুবকের ক্রূর হাসি মাতিয়ে রেখেছে তারই অধর রেখা। চোখে মুখে খেলছে একরাশ রহস্যময় ভাবস্রোত। যুবক ঘাড় নুইয়ে আনে সামান্য। মাহির বুক বরাবর বন্দুকের শীতল নলটা আরেকটু ঠেলে দিয়ে হিসিয়ে বলল, স্প্রেড ইউর লেগস। আকাশ ভেঙে ধরণীতে টপকালো সপ্তদশী। চোখ দুটো বিস্ময়ে কোটো ছাড়িয়ে বেরিয়ে আসবে আসবে ভাব। মুখায়বের অভিব্যক্তিকে শনাক্ত হচ্ছে একরাশ হতবাকতা। সপ্তদশী ভুলেই বসলো যুবকের কথা। এদিকে মুগ্ধ নামক বেপরোয়া পুরুষ কথা পুনরাবৃত্তিতে অভ্যস্ত নয়। এ যে তার শানের খেলাফ। যুবক চোয়াল ফোটালো ফের। তখনই মাহির বুক থেকে বন্দুকের নল উঠিয়ে এনে আচমকা ঠেকালো সপ্তদশীর ললাট বরাবর। ফের হুঙ্কার ছুড়ে আওড়ালো, ইউ ফাকিং বিস, জাস্ট ওপেন ইউর লেগস। তৎক্ষণাৎ হাঁটুদয়ের মাঝে দূরত্ব টানলো সপ্তদশী। বুক ভাঙা আর্তনাদে ভারী তার বুক। চোখ দুটো তার মানছে না বাদ।
নীরবে ঝরাচ্ছে অশ্রু। যুবক আলগোছে পা বাড়ায় সম্মুখে। ধীরে ধীরে সপ্তদশীর কপাল থেকে রিভলভারের নল নামিয়ে তা রাখলো কাউন্টারের উপর। অতঃপর নিজ রুক্ষ আঙ্গুলের শক্ত থাবায় আচানক আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। সপ্তদশী চোখ খিচে কুকিয়ে উঠে। এবার চোয়াল কটমট করছে তার। এই বুঝি চোয়ালটা ভেঙে গুড়িয়ে পড়বে মাটিতে। অথচ মুগ্ধ নামক গম্ভীর মানব শ্লেষাত্মক ভঙ্গিতে তাকিয়েছে মাহির তিরতির করে কাঁপতে থাকা অধৈর্য যুগলের পানে। যুবকের এর নয়ন আটকাচ্ছে না আজ। নয়নে মেতেছে তেজওয়ান ভাব। সে কেমন ভ্রু উঁচিয়ে শ্লেষাত্মক ইঙ্গিত জুড়ে আওড়ালো। ক্যান আই টেস্ট ইউর লিপস ফর ওয়ান্স বন্দের মেয়ে? নাক কুচকায় মাহি। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। বেহায়া যুবক কেমন শ্লেষাত্মক ভঙ্গিতে হাসছে দেখো। সপ্তদশী তক্ষুনি চোখে মুখে একরাশ ঘৃণা লেপ্টে আগুন কণ্ঠে আওড়ালো। এসব বেহায়াপনা করতে আপনার লজ্জা করছে না নোংরা লোক? ঠোঁট বাঁকায় রুরু মানব। শুষ্ক অধৈর্যরা জিভে ডগা দিয়ে আলতো করে ভিজিয়ে নিয়ে ধীরে ধীরে মুখ এগোয় মাহির দিকে। তাচ্ছিল্যের ভান ধরে হিসিয়ে বলে। না করে না। চোয়ালের ব্যথায় মুষড়ে যাচ্ছে সপ্তদশী। মুখটা অন্যত্র ঘোরানোর জো নেই তেমন। বেহায়া লোকের হাত থেকে নিজেকে বাঁচানোর শেষ প্রয়াসে কোনো রকমে চোখ খিচে বলে ওঠে। আমার এই ছোট্ট জীবনে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তাহলে সেটা নিঃসন্দেহে আপনি, মিস্টার বিস্ট। চোয়ালের পেশি টান টান হলো মুগ্ধে। ঠোঁটে খেললো তাচ্ছিল্যের হাসি। সপ্তদশীর নরম সরম ঠোঁট যুগল ছুঁই ছুঁই তার রুক্ষ অধর যুগল। সে কেমন নাটকীয় ভান ধরে তখনই মাহির বাহাতখানা চেপে ধরে জোর করে নামিয়ে আনলো নিজ ট্রাউজারের সম্মুখভাগে। বিপদসীমা প্রায় ছুঁই ছুঁই অবস্থা মাহির হাত। সপ্তদশী নাকমুখ কুচকে হাত গুটিয়ে নেবার প্রয়াসের মতো। অথচ বেয়াদব ছেলেটাকে দেখো। মেয়েটাকে ইচ্ছে করে জ্বালাতন করতে শ্লেষাত্মক কণ্ঠে বলে ওঠে। গুণী দেখতো বান্দের মেয়ে, তাতে আমার কয়টা বাল ছেড়ে গেল। লজ্জায় কান গরম হয়ে গেল সপ্তদশীর। কানের ছিদ্র দিয়ে নির্ঘাত বের হচ্ছে ধোয়া। নিজ অসহায়ত্ব ভেঙে পড়েছে বোকা মেয়ে। সহসা কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে। নির্দয় মানব বাঁকা হাসলো এ পর্যায়ে। ধীরে ধীরে নিজের রুক্ষ অধৈর্য যুগল আলগোছে রাখলো সপ্তদশীর তুলতুলে অধরের উপর। মাহির ফোপানো বাড়ল বোধ হয়। ছটফটাতে লাগলো সদ্য জবাই হওয়া পশুর ন্যায়। রুড়ো মানব আগের ন্যায় ঠাই অবস্থানে থেকে হিসিয়ে শুধালো। মেয়েদের তেজ কাছে সে তো বেশি ভঙ্গুর হয় বান্দের মেয়ে। সামান্য একটা আঘাত আর অমনি তোর তেজ অহংকার সবটা চূর্ণ বিচূর্ণ। বলেও আমাকে রাগাস না মেয়ে। একবার যদি আমি নিজের পশুত্বে নামি তাহলে সবার আগে তোকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবো। নেহা তোর বয়স কম। আমার মতো বিস্টকে সামলাতে গেলে মরণ নিশ্চিত তোর। সো ডোন্ট ইউ ডিয়ার টু ক্রস ইউর লিমিটস। সময়ের আগে অকাজ করতে চাচ্ছি না। সবগুলো কথা সপ্তদশীর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে গিয়েছে রুড়ো মানব। সপ্তদশী নীরবে শুনল। চোখ দুটো তার বুজে রাখা। মুগ্ধ আলগোছে ঠোঁট সরালো কথা শেষে। ঝটকা মেরে সপ্তদশী চোয়াল ছেড়ে দিয়ে পিছিয়ে দাঁড়ালো দুকদম। উন্মুক্ত পেটানো দেহখানা টান টান করে দুহাত গুজলো পকেটে। পরক্ষণেই কঠিন মুখে ধমকে বলল। নাও গো ব্যাক টু ইয়োর রুম। এক বাক্যেই কাজ হলো এবার। সপ্তদশী ভীষণ বাধ্যভাব নিয়ে তড়িঘড়ি করে নেমে এলো কাউন্টার টপ থেকে। অতঃপর কিচেন ফ্লোরের এক কোণে গা গুটিয়ে বসে থাকা ভয়ার্ত কিউটিকে কোলে তুলে দিল এক ভো দৌড়। তবে যাওয়ার সময় আবার কি মনে করে হুট করে পা থামালো সপ্তদশী। বোকার ন্যায় ঘাড় বাঁকিয়ে পিছনে ঘুরতে চোখাচোখি হলো রুড়ো মানবের সাথে। রুড়ো মানব ঘাড় সামান্য কাত করে ঠোঁট কামড়ে রেখে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। মাহি ভরকায়। শুকনো ফাঁকা ঢোক গিলতে গেলেই হুট করে দেখলো যুবক বাহাতে বের করেছে পকেট থেকে। রয়ে শয়ে বাহাতের মিডল ফিঙ্গার উঁচিয়ে মেয়েটাকে দেখিয়ে দিয়ে হিসিয়ে বলে ওঠে। ফাক ইউ বান্দির মেয়ে। বেয়াদব ছেলের বেয়াদবি দেখে গা গুলিয়ে উঠে মাহির নাকমুখ সিটকে তখনই চলে গেল কিচেন থেকে। সপ্তদশী দৃষ্টিসীমানার বাইরে যেতে রং পাল্টালো যুবকের মুখ। সেথায় এবার ভর করলো ক্রূরতা। দাঁতে দাঁত চেপে হিসিয়ে যাচ্ছে মুগ্ধ। শক্ত হাতে ঘাট ডলতে ডলতে বিড়বিড়িয়ে আওড়ালো। ফাক অফ। থরথর করে কাঁপছে মেডস। নতমস্তকে হাঁটু গেড়ে মার্বেলের মেঝেতে বসে আছে সবাই। অদূরে উঁচু গদিতে পায়ের উপর পা তুলে বসে আছে মনস্টার। ডান হাতে তার একখানা স্নাইপার, যার তল ঠেকেছে ফ্লোরে। যুবক বা হাতে সিগার চেপে ধরে টান বসাচ্ছে ক্ষণে ক্ষণে। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া উঠছে মুখমণ্ডলের চারপাশে। গদি হতে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে এডউইন। গম্ভীর দৃষ্টি তার মেয়েদের দিকে নিবদ্ধ। প্রায় বেশ কিছুক্ষণ পর কামরার নীরবতা ভেদ করে মনস্টার শব্দ তুলল কণ্ঠায়। গমগমে গলায় আওড়ালো। মেয়েটার ঘরে খাবার দিয়ে আসেনি কেন? মেয়েরা সব কাঁপছে। তাদের ভাষ্যমতে মেয়েটা মনস্টারের নিকট স্পেশাল। তার খাবার দাবারে কোনোরূপ কমতি হলে মনস্টার নিশ্চয়ই কাউকে ছাড় দেবে না। তাই তো ভয়ের চোটে কেউ আর সাহস করেনি মেয়েটার খাবার আনা নেয়। এদিকে মনস্টারের কথা শোনার পরও সকলের মৌনতা দেখে চোয়াল শক্ত হলো এডউইনের। কোমরের পিঠে দুহাত বেঁধে যুবক কঠিন গলায় ধমকে বলল। সবাই কি বোকা হয়ে গেছিস? শুনতে পাস না মানুষটা কি বলছে? মেয়েদের মধ্যে থেকে এবার আগ বাড়িয়ে কথা বলল মধ্যবয়সী এক রমণী। কাপা কাপা কণ্ঠে কোনো মতে বলতে লাগলো।
আসলে মনস্তার, আমরা ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আমাদের রান্না বা আমাদের দেয়া খাবার যদি মিসের পছন্দ না হয় তখন তো আপনি আমাদের মেরে ফেলতেন, তাই। এখন কি না মরে থাকবো? মেয়েটার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মনস্টারের গমগমে কণ্ঠ শোনা গেল। তখনই কেঁপে ওঠে সবাই। মনস্টার নামক বলিষ্ঠ পুরুষ ঠোঁটের ফাঁকে সিগার গুজে রেখেই স্নাইপার তুলল কাঁধে। অতঃপর স্নাইপারের লম্বা নল মেয়েটার দিকে ঘোরাতে ঘোরাতে ডান হাতে ট্রিগার চাপলেন নির্দয় মানব। পর মুহূর্তে এই ঝনঝনানোর বিকট শব্দে কেঁপে উঠল কামরার প্রতিটি দেয়াল। বৃষ্টির ন্যায় গুলি বর্ষণে মুহূর্তে নেতিয়ে গেল কয়েক জোড়া প্রাণ। সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে গেল লহুর দাগ, মার্বেলের তকতকে। ফ্লোর ভেসে গেল তাজা লহুর বহরে। প্রায় মিনিট 10 গোলাবর্ষণ চালিয়ে অবশেষে থামল মনস্টার। স্নাইপারের চৌকস ডগাটা কেমন আগুনের ন্যায় লাল হয়ে গিয়েছে। মনস্টার আলগোছে তার কাঁধ থেকে নামিয়ে তা এক ঝটকায় ছুঁড়ে ফেলল মেঝেতে। ঠোঁটের কোণে গুজে রাখা সিগারটা ফের হাতে নিয়ে যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় ডাকল। অ্যাডউইন! এক ডাকে সাড়া দেবার মানুষ অ্যাডউইন তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়ালো মনস্টারের গদির পাশে। মাথাটা নুইয়ে রেখে আনুগত্য প্রবণ কণ্ঠে বলল, জি মনস্টার। সিগারে লম্বা টান বসালো মুগ্ধ। রয়ে শয়ে শটান হয়ে দাঁড়ালো বসা ছেড়ে। পরক্ষণে দুহাত পকেটে গুজে যুবক পা বাড়ায় সম্মুখে। শূন্য পায়ে ফ্লোরে ভেসে থাকা উষ্ণ লহুতে আলগোছে পায়ের তালু ডুবিয়ে রেখে দাঁড়ায় নির্দয় মানব। এহেন কাণ্ডের স্বস্তিতে শরীর থেকে সকল ক্লান্তি নেমে যাচ্ছে তার। যুবক সিগারে ফুঁক বসে হুঙ্কার ছুড়ে বলে ওঠে, এখন থেকে ও কোনো কিছু চাওয়ার আগেই যেন সেটা ওর হাতের কাছে চলে যায়, সেটা হোক খাবার অথবা অন্য কিছু। গট ইট? গম্ভীর মুখে উপর নিচ মাথা নাড়ায় অ্যাডউইন। পরক্ষণে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি রেশ টেনে মনে মনে আওড়ায়। তা তো দিবই মনস্টার। রাত প্রায় 10টা। পেট পুড়ে খেয়ে দিয়ে আজ আর নড়তে পারছে না সপ্তদশী। একসঙ্গে পছন্দের হরেক রকম খাবার খেয়ে হাবাতের ন্যায় গপগপি গিলেছে 2 প্লেট ভাত। শুধু কি সে, তার কিউটিও যে খেয়েছে অনেক কিছু। পেট ফুডের সাথে খেয়েছে ইস্টার্ন ফুড। এতদিনে পেট পুড়ে খেতে পেরে সে কি আনন্দ মশায়ের। মাহি পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে। এক রাতেই যা খাবার খেয়েছে না, অত খাবার হজম হতেও তো সময় লাগছে বেশ। সপ্তদশী গুটি গুটি পায়ে হাঁটছে, সঙ্গে দৌড়াচ্ছে তার কিউটি। দুজনের মধ্যে দেওয়া নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ঠিক তখনই ঘরের দরজার কাছ থেকে ধেয়ে এলো এক তরুণীর সুমিষ্ট কণ্ঠ। আসবো মুনলাইট? পায়ের গতি থামলো মাহির। ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। দরজার কাছে মিলাকে অমন অনুমতির আশায় দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু গোটায় সপ্তদশী। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে সন্দিগ্ধ গলায় বলে ওঠে, অনুমতি নেবার কি আছে মিলা, চলে এসো। অনুমতি পেয়েই তবেই ভিতরে ঢুকলো মিলা। গায়ে তার এখনো সকালের মলিন শাল। গম্ভীর মুখে গুনে গুনে পদচারণে মিনিট 2 চলে এলো মাহির নিকট। এসেই কোনরূপ বলা কাওয়া ছাড়া আচমকা টেনে ধরল মাহির নরম কবজি সন্ধি। এহেন হুটহাট কাণ্ডে অবাক মাহি। হতবাক চোখে মিলার পানে তাকাতে মিলা তাকে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে বসালো বিছানায়। অতঃপর নিজেও বসলো মেয়েটার পাশে। মাহি এখনো হতবাক নেত্রে তাকিয়ে আছে। ভ্রু গুটিয়ে গম্ভীর মুখে যেই না কিছু বলতে যাবে অমনি মিলা নিজ শালের ভেতর থেকে একখানা চিঠি বের করে এনে আলগোছে ধরিয়ে দেয় মাহির হাতে। মাহি হতভম্ব। পুরোনো দিনের ভিনটেজ পেপারে তৈরি একখানা খাম। সে খামে আদৌ কি আছে তা জানতে কৌতূহলী মাহি। তৎক্ষণাৎ আগ্রহী দৃষ্টে তাকালো মিলার পানে। চোখে মুখে একরাশ হতবাকতা লেপটে সন্দিষ্ট কণ্ঠে আওড়ালো, কি এটা, কে দিয়েছে? মিলার গম্ভীর মুখে এতক্ষণে ফুটলো এক টুকরো মুচকি হাসি। সে আলগোছে ডান হাতে ছুঁয়ে দিল মাহির নরম গাল, যেখানে এখনো মনস্টারের থাপ্পড়ের আঘাত স্পষ্ট। মিলা একদৃষ্টে কিয়ৎক্ষণ চেয়ে রইল মেয়েটার গালের দিকে। পর মুহূর্তেই ছলছল হয়ে উঠল তার চোখ। মাহি তখন ফের জিজ্ঞাসা করে ওঠে, বললে না যে? কার চিঠি এটা? ধ্যান ভাঙল মাহির। তড়িঘড়ি করে নিজের চকচকে দৃষ্টি লুকালো এদিক ওদিক। ভেজা চোখে আলতো হেসে শুধালো, তোমার পাগল প্রেমিক। কপালের ভাঁজ গাঢ় হলো সপ্তদশী। চোয়াল ফুটিয়ে আচমকা হাতের খামটা ছুঁড়ে ফেললো মেঝেতে। পরক্ষণে গমগমে গলায় আওড়ালো, আমার কোনো প্রেমিক নেই মিলা। যখন তখন এসব উদ্ভট কথা আমায় না বললে আমি খুশি হব। মিলা ফের গম্ভীর হলো। সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার কাজটা পরক করে ঘুরে তাকালো মাহির পানে। রয়ে শয়ে চাপা স্বরে বলতে লাগলো, যে তোমায় নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে তাকে তোমার পাগল প্রেমিক বলবো না তো কি বলবো মুনলাইট? তুমি হয়তো জানোই না, সে ছেলে একমাত্র তোমাকে এই নরক থেকে বের করতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে বারবার। এহেন কথায় যার পণ্যায় অবাক মাহি সহসা ঘাড় ঘুরিয়ে তাকায় মিলার পানে। হতবাক কণ্ঠে বলে, মানে? মিলা ফের দৃষ্টি ঘোরায় দরজার দিকে। রয়ে শয়ে সতর্ক হয়ে বসলো নড়ে চড়ে। নিজ উদ্যোগে মাহির ডান হাতটা টেনে এনে নিজ হাতের মুঠোয় চেপে ধরে। শুকনো অধৈর্য রাজীব দিয়ে খানিক ভিজিয়ে বলতে লাগলো, এখন এত কিছুর মানে বলতে পারবো না মুনলাইট। শুধু এটুকু মনে রাখো, এখানে আর বেশি দিন থাকা তোমার জন্য ঠিক না। যে কোনো দিন যে কেউ এসে তোমায় মেরে ফেলতে পারে, আর আমি বেঁচে থাকতে এমনটা কখনো হতে দিব না মুনলাইট।
কিন্তু তোমার আগে আমার যদি কিছু হয়ে যায় তখন তখন আমি তোমায় কীভাবে সেভ করব বলো? তাই আমার এই দেহে প্রাণ থাকতেই আমি তোমাকে সাহি সালামত এখান থেকে বের করে ছাড়বো। এহেন কথাগুলো যেন মাথার উপর দিয়ে যাচ্ছে সপ্তদশীর। তার চোখে মুখে অবোধের ছাপ স্পষ্ট। সে ভ্রু গুটিয়ে সন্দিহান গলায় আবারও জিজ্ঞাসা করলো। কে মারবে আমায়? ওই বিস্ট? মিলা আহত হাসি ফোটালো ঠোঁটের কোণে। আলতো করে মাহির গালে হাত বুলিয়ে ধরে আসা কণ্ঠে বলল, তুমি আপাতত যেখানে আছো এটা একটা নরক, যেখান থেকে কেবলমাত্র সেই বেরোতে পারবে যে কিনা শেষ পর্যন্ত বেঁচে থাকবে। ঠিক এই কারণে এখানকার প্রতিটি মানুষ একে অপরের মরণ চায়। ইতিমধ্যে অনেকে এই কাজ করেছে। অবশ্য এই আদেশ স্বয়ং রুশদি কিং দিয়েছে। শোনো মুনলাইট। থামলো মিলা। শুকনো গলাটা খানিক ঢোক গিলে ভিজিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, তোমার প্রাণ সংকটে আছে মুনলাইট। মনস্টার জেনে বুঝে তোমায় এই প্যালেসে রেখে গিয়েছে। যদি কেউ তোমায় মেরে ফেলে তাহলে ওকে, নাহলে সে নিজে মরবে তোমায়। অর্থাৎ তুমি মনস্টারের অধীনে থাকলে আজ না হয় কাল তোমার মরণ নিশ্চিত, যেটা আমি এবং মায়াঙ্ক কেউ চাই না। আমরা চাই তুমি অন্তত বেঁচে থাকো। মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে সপ্তদশী। তার মতো ক্ষুদ্র মানুষটার প্রাণও যে এতটা সংকটে থাকতে পারে তা হয়তো কল্পনাতীত ছিল তার জন্য। মাহি থমকে বসে আছে। মিলার চোখ দিয়ে নীরবে গড়াচ্ছে অশ্রু। একখানা বড়সড় টিভি পর্দার সামনে দাঁড়িয়ে আছে মাফিয়া মনস্টার। এক হাত তার ট্রাউজারের পকেটে গুজে রাখা, আরেক হাতে হুইস্কির বোতল, আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগার। যুবক ক্ষণে ক্ষণে চুমুক বসাচ্ছে হুইস্কির বোতলে। তার বাদামি চোখ দুটো কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে সম্মুখে টিভি পর্দায়। পর্দায় দেখা যাচ্ছে সপ্তদশীর ঘরের দৃশ্য। মিলা কাঁদছে, মাহি বসে আছে তার সম্মুখে। মেয়েটা বুঝি কেঁদে দিবে অবস্থা। তার হাতে একখানা চিঠি। মাত্রই মিলা উঠিয়ে দিয়েছে ফ্লোর থেকে। যুবক আগুন চোখে দেখছে সব। মাত্রাতিরিক্ত রাগে গজগজ করছে সে। মুখ ভরে ভরে গিলছে হুইস্কি। পেছন থেকে অ্যাডভিন তখন গম্ভীর মুখে বলে ওঠে, মনস্টার, জাস্ট একবার আদেশ করুন। ওনাকে না আটকালে উনি আবারও পালাবে। আপনি বললে আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসবো ওই ছন্দবেশীকে। মনস্টার দাঁত কিরমির করছে। পকেট থেকে হাত বের করে এনে ঘাট ডলছে অনবরত। সাপের ন্যায় ফোঁস করতে করতে পরক্ষণেই বলল, ওকে এখনই আটকে রাখলে আমি ওই বান্দের মেয়েকে প্রাণে মারবো কি করে? থামলেন রুরো মানব। টিভির পর্দা থেকে দৃষ্টি সরিয়ে গটগটিয়ে হাঁটা ধরল উল্টো পথে। যাবার সময় কটমটিয়ে বলে গেল, অ্যাডউইন, গার্ডেনে একটা কবর করে ডাক, আর প্যালেসের সিকিউরিটি কমিয়ে দে। ওই বান্দের মেয়ে যেদিন আবারও আমার প্যালেস থেকে পালানোর দুঃসাহস দেখাবে সেদিন হবে ওর নাগরের জীবনের শেষ দিন। সো খেলতে দে ওকে। অ্যাডউইন শুনল সব। মুহূর্তে তার চোয়াল হলো শক্ত। সে ফের টিভির দিকে চোখ রাখতে দেখলো মিলা হেঁটে এসে দাঁড়িয়েছে ঝাড়বাতির নিচে। আচমকা সে মাথা উঁচিয়ে তাকায় ক্যামেরা বরাবর। পরক্ষণে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ টেনে আলগোছে নিজের চোখ থেকে অশ্রু মুছে নেয়। তারপর কেমন চোখ মেরে সরে যায় সেখান থেকে। অ্যাডউইন তখন কটমট করে বিড়বিড় করলো, ফাক ইউ মিলা। মাথার উপর খোলা আকাশ, যার বুকেতে জমে আছে থোকায় থোকায় কালো মেঘ। দূর আকাশপটের বোধহয় মন খারাপ আজ, যেন যে কোনো সময় নিজেকে উজাড় করে দিয়ে ধরনীর বুকে কান্না ঝরাবে। রাশিয়ার বালশিখা শহরের মধ্যাঞ্চলে অবস্থিত গ্র্যান্ড ভ্যালি প্যালেস। প্রাসাদসম বাড়িটির হর্তাকর্তা নিকোলাস মার্গ্রেট, রাশিয়ান ড্রাগস ডিলিং সাইডের অন্যতম গ্যাংস্টার। প্রাসাদসম গ্র্যান্ড ভ্যালির ব্যাকইয়ার্ডের সম্পূর্ণটা জুড়ে মস্ত বড় এক সুইমিং পুল বিস্তৃত। খোলা আকাশের নিচে সুইমিং পুলে নীলাভ পানিতে শরীর ডুবিয়ে দাঁড়িয়ে আছে 30 বছরের সুদর্শন নিক এবং তার প্রেয়সীরা। সুইমিং স্যুটে এক একজন বিদেশিনীরা সে কি আবেদনময়ী ভাব ধরেছে। কেউ কেউ নিজ উদ্যোগে হাত বোলাচ্ছে সুদর্শনের গায়ে, তো আবার কেউ কেউ এক ধাপ এগিয়ে খাবার তুলে দিচ্ছে যুবকের মুখে। যুবকের মুখাভাবে লালসা স্পষ্ট। লম্বাটে দুহাতে আগলে রেখেছে নিজ প্রেয়সীদের। মাঝে মধ্যে টুকটাক বাক্যে টিস করে যাচ্ছে তাদের। এতেই যেন হাতে চাঁদ পেয়ে যাবার মতো খুশি এক একজন। আর 5টা গ্যাংস্টারের তুলনায় নিকের আবার বড্ড নারী শখ। বিছানায় রোজ নিত্য নতুন সুন্দরী না পেলে তার যেন চলেই না। নারী লিপসুক সুদর্শন লোভাতুর দৃষ্টে তাকিয়ে আছে সম্মুখে। অদূরে স্নানে মত্ত অস্ট্রেলিয়ান সুন্দরী লিন্ডা, যিনি কদিন আগে অবধি ছিলেন আলেকজান্ডার নামক অস্ট্রেলিয়ান গ্যাংস্টারের সহধর্মিনী। অথচ দুর্ভাগ্যক্রমে নিক নামক নারী লিপসুকের নজরে এসে এসে আজ হয়েছে তার বিছানার সৌন্দর্য বর্ধনকারিণী। নিক মুচকি হাসলো। দুয়াতে আগলে রাখা রমণীদের আলগোছে ছেড়ে দিয়ে নীলাভ পানিতে ঢেউ তুলে এগোয় সম্মুখে। অতঃপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়া এক হাতে চট করে আঁকড়ে ধরে লিন্ডার উন্মুক্ত মেধিন পাতলা কোমর। এহেন হুটহাট কাণ্ডে ভরকায় লিন্ডা। তড়িঘড়ি করে শরীর ঘুরিয়ে পেছনে ফিরতে নিকের লাগামহীন অধর যুগল এক ভিন্ন আধিপত্য ফলিয়ে আঁকড়ে ধরে যুবতীর নরম তুলতুলে অষ্টপুট। লিন্ডা বিরক্ত। দেহে সর্বশক্তি প্রয়োগ করে দুহাতে ঠেলে দিচ্ছে যুবকের উন্মুক্ত লোমহীন বুক। অথচ কাণ্ড দেখো, তার অমন ব্যর্থ প্রয়াসে যুবক তো টললই না, উল্টো নিজ অষ্টপুটের কাজ বহাল রেখে এক হ্যাচকা টানে যুবতীকে তুলে নিল নিজ কোলে।
লিন্ডা ছটফটাচ্ছে বেশ, রাগ ক্ষোভে দু চোখ দিয়ে ঝরাচ্ছে নীরব অশ্রু। নিক থামছে না, নিজ উন্মত্ততায় মত্ত থেকে আগ্রাসী ভাব ঝরাচ্ছে যুবতীর নরম অধর যুগলে। সময়ের কাঁটা বহমান, প্রায় মিনিট পাঁচেক চলল নিকের লাগামহীন কাণ্ড। রয়ে শয়ে অধর সরালো যুবক শ্লেষাত্মক কায়দায় গৌরবর্ণা বিদেশিনীর বিড়াল চোখ দুটোতে নজর ঠেকিয়ে ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। মুহূর্তে এক আকাশসম ঘৃণায় লাল হয়ে গেল রমণীর মুখ। দাঁতে দাঁত চেপে সে তক্ষুনি করে বসলো আরেক কাণ্ড। আচমকাই মুখ থেকে একদলা থুতু নিক্ষেপ করলো সুদর্শনের ফর্সা মুখ বরাবর। তৎক্ষণাৎ নাক মুখ কুচকে নেয় নিক। দাঁতে দাঁত চেপে কটমট শব্দ তুলে আলগোছে হাত উঠিয়ে মুছে নেয় নিজ মুখ। ধীরে সুস্থে অক্ষিপুটের শক্ত চাহনি সরাসরি সম্মুখে নিক্ষেপ করে আচানক এক হিংস্র থাবায় আঁকড়ে ধরে যুবতীর ঘাড় কুকিয়ে ওঠে রমণী। হাত উঁচিয়ে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত থাকা অবস্থাতেই শুনল নিকের কটমট কণ্ঠ। সারা রাত আমার ভোগবস্তু হিসেবে বেড কাঁপিয়েছিস, আর এখন কিনা সত্যি শাস্তে এসেছিস। হাউ ব্লাডি স্লাড, এত তেজ কিসের তোর? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রমণী। ক্ষত ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোচ্ছে ক্রন্দনধ্বনি। নিকের মন গড়ল না তাতে। তখনই যুবক গলা উঁচিয়ে নিজ পিয়ে মাক্সের উদ্দেশ্যে বলে ওঠে। মার্কস। ত্রস্ত পায়ে পুলের ধারে এগিয়ে এসে দাঁড়ালেন মার্কস, বলিষ্ঠ দেহী আফ্রিকান লোক। সে দিনের আলোতেও মুখখানে স্পষ্ট নয়, তার বাধ্যগত কর্মচারী নেই। তিনি কেমন মাথা নুইয়ে বললেন, ইয়েস বস। রাগী মানব ফুঁসছে রাগে। এক ঝটকায় রমণীর ভেজা দেহখানা পুলের কার্নিশে উঠিয়ে কটমট করতে করতে বলে ওঠে, গো অ্যান্ড হেভ হার। আগামী 2 ঘন্টাও তোর। যতক্ষণ অব্দি ওর জ্ঞান না হারাবে ততক্ষণ পর্যন্ত থামবি না। নাও টেক হার অ্যান্ড গেট লস্ট। এহেন বাক্য কর্ণকুহরে পৌঁছানো মাত্রই আটকে ওঠে লিন্ডা। ভয়ার্ত ঢোক গিলে আমতা আমতা করে অনুনয় জুড়ে বলতে থাকে, নো 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 নিক, প্লিজ ডোন্ট ডু দিস। ইউ নো দ্যাট আই এম প্রেগনেন্ট, প্লিজ ডোন্ট ডু দিস মি। তার ছেলের হাসি ফুটলো যুবকের বাদামি ঠোঁট যুগলে। পরক্ষণে পুল ভর্তি পানিতে চিতাকারী শরীর ডুবে সাঁতার কাটতে কাটতে গমগমে গলায় বলে ওঠে, জাস্ট অ্যাভয়েড দিস ফাকিং লনসেন্স, মার্কস। শেষ বাক্যটুকু আওড়াতে এগিয়ে এলেন মার্কস। তড়িঘড়ি করে লিন্ডাকে পাজা কোলে তুলে নিয়ে গতি বাড়ালেন পায়ের। ওদিকে মেয়েটা কাঁদছে, দুহাত জোর করে অনুনয় করছেন মার্কসকে। অথচ রমণীর এহেন অনুনয় মার্কসের কানে গেল কিনা কে জানে। সে কেমন মিটমিটিয়ে হাসছে দেখো। পুলের শীতল পানি থেকে মাত্রই গা উঠালো নিক। বলিষ্ঠ টানটান দেহখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে পুল ল্যাডারে পা রাখতেই অদূর থেকে ছুটে এলেন একজন সশস্ত্র রক্ষী। লোকটা এসে কেমন হড়বড়িয়ে আওড়ালেন, বস, একজন ডক্টর আপনার সাথে দেখা করতে এসেছে, বললো ইটস আর্জেন্ট। পুল ল্যাডার বেয়ে পারে উঠে এলো নিক। ভ্রু গুটিয়ে ঘাড় বাঁকি আলগোছে তাকালো রক্ষীর পানে। পেছন থেকে আরেক বিদেশিনী এগিয়ে এসে আলতো করে একখানা বাথরব জড়িয়ে দিচ্ছে যুবকের গায়ে। যুবক নীরব কায়দায় পড়ছে তা। সময় নিয়ে রক্ষীর পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণে পা ঘোরালো উল্টো পথে। এক হাতে বিদেশিনীকে জড়িয়ে ধরে এগোতে এগোতে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বাদ দে, আই এম বিজি। শুনলেন রক্ষী, তবে পর মুহূর্তে বড্ড চিন্তিত গলায় পেছন থেকে শুধালেন, বাট ইটস অ্যাবাউট মনস্টার বস। হুট করে পা দুটো থমকায় নিকের। মনস্টারের নাম শুনতে এই শরীরখানা অজান্তেই বোধহয় ঝাঁকিয়ে উঠল তার। নিজ হতবাকতা কোনো রকমে দমিয়ে রেখে যুবক তড়িঘড়ি করে পা ঘুরিয়ে চলে এলো রক্ষীর পানে। শক্তপোক্ত ও দুহাত রক্ষীর কাজ ঝাঁকিয়ে হড়বড়ানো কণ্ঠে আওড়ালো, কি বলবি? মনস্তারের বিষয় মানে? কে এসেছে দেখা করতে? শুকনো ঢোক গিলল রক্ষী। শুষ্ক অধৈর্যরা সিক্ত জিভের ডগা দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে কাপা কাপা কণ্ঠে আওড়ালেন, ডক্টর দামিয়ান, দ্য ফেমাস মেডিসিন স্পেশালিস্ট ইন টাউন। দূরাকাশে গর্জন তুলছে মেঘ, ঝড়ো হাওয়ায় মুখরিত চারিপাশ। এই বুঝি আকাশভাগ কাঁপিয়ে নেমে আসবে বাড়িধারা। সপ্তদশী চঞ্চলা মন ওত পেতে আছে বৃষ্টি নামার অপেক্ষায়। ঝড়ো হাওয়ার ঠান্ডা পরশে কাঁপাকাঁপি অবস্থা বদনের, তবুও তার শখ দেখো। এই অবেলার বৃষ্টিতে ভিজবার জো তুলছে মনে মনে। চঞ্চলা হরিণীর ন্যায় দরজার কাছে পা ছুটাচ্ছে মাহি। এখনই বাইরে বের না হলে বৃষ্টিতে ভিজবে কেমন করে। এদিকে এই কিউটিটাও কি সুন্দর কুটকুট শব্দ তুলে ছুটছে মনিবের পিছু পিছু। তবে সপ্তদশী চঞ্চলা কদম হুট করে থেমে গেল ঘরের দরজার কাছে এসে। সামনে পথ আটকে দাঁড়িয়ে আছেন দেহরক্ষী দুজন। তা দেখে মুখটা কেমন থমথমে হয়ে গেল সপ্তদশীর। কপাল কুচকে বোঝার চেষ্টা চালালো আজ হঠাৎ দেহরক্ষী দুজনের অমন হুটহাট কঠোরতার কারণ। তবে মিনিট খানেক পেরোলেও দেহরক্ষীর হেন পরিবর্তনের কারণ খুঁজে পায়নি সপ্তদশী। শ্রুশ্রী গৌরবর্ণা মুখখানে এক পশলা মেঘ জমে পরক্ষণে কেমন নরম গলায় বলল, পথ আটকালেন কেন? আমি বৃষ্টিতে ভিজবো, আমায় বাইরে যেতে দিন। জিভহীন লোক দুটোর মুখ দিয়ে থোড়ায় কথা বেরোবে। বাধ্য লোক দুটো কি এক বাধ্যতায় মাথা নুইয়ে ঠায় পথ আটকে দাঁড়িয়ে রইলেন। সপ্তদশী রাগ হলো এবার। ললাটে পড়ল গভীর ভাঁজ। মুহূর্তে নাকের সরু ডগাটা কেমন লাল হয়ে গেল টমেটোর ন্যায়। দুহাত বুকের কাছে বেঁধে সপ্তদশী ফের কাটকাট কণ্ঠে বলল,
যেতে দিবেন কিনা বলুন। এবারেও নিরুত্তাপ লোক দুটো। সপ্তদশী হার মানল তা দেখে। পরাজিত সৈনিকের ন্যায় ভার হয়ে গেল তার কাঁধ। হাত দুটো বুকের কাছে থেকে আলগোছে নামিয়ে কালো মুখে সরে গেল দরজার প্রান্ত থেকে। কই একটু বৃষ্টিতে ভেজার শখ করেছিল সপ্তদশী, সেটাও কিনা অমন অপূর্ণই থেকে গেল। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সপ্তদশীর ক্ষীণ কদম টুকটুক করে এগুলো জানালার ধারে বিছিয়ে রাখা কাউচের পানে। সেথায় নরম দেহটা খানিক এলিয়ে দিল মাহি। কাদো কাদো মুখে জানালার বাইরে মুখ করে বসে রইল চুপচাপ। মুহূর্ত ব্যয়ে আকাশ চিরে নেমে এলো ঝুম বৃষ্টি। মাহি আক্ষেপ নিয়ে তাকিয়ে রইল বৃষ্টির পানে। তার চোখ দুটো ভরে উঠছে ক্রমশ। গালের পিঠে হাত উঠেছে আনমনে। বৃষ্টির পানে একদৃষ্টে তাকিয়ে থাকতে আচমকা তার চোখ গিয়ে আটকালো গার্ডেনের দিকে। ঝুম বৃষ্টি ভেদ করে এগোচ্ছে এক ছটাক আলো। কি তীক্ষ্ণতা সে আলো! সপ্তদশী সবকিছু ভুলিয়ে উৎসুক দৃষ্টে তাকিয়ে রইল সেই দিকে। ধীরে ধীরে গার্ডেনের বড় বড় চেরি ব্লসম ট্রির আড়ালে থেকে দেখা গেল একখানা কালো রঙা বাইককে। মাহি দৃষ্টি তীক্ষ্ণ করলো। হাত উঁচিয়ে চোখের চশমাটা খানিক ঠিকঠাক করে নিয়ে ফের তাকালো গার্ডেনের দিকে। সন্ধে হলেও আকাশে মেঘেদের তীব্র উপস্থিতি রাত নামিয়েছে যেন। অন্ধকারে স্পষ্ট নয় বাইকে বসে থাকা মানুষটা। কায়দা করে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছে বাইক। তবে এরই মধ্যে বাইকের আবার হুট করে কি হলো কে জানে। ঠিক মাহির জানালার নিচে এসে ব্রেক কষল আচমকা। মাহি ক্ষুদ্র ক্ষুদ্র চোখে দেখছে সব। মাথার উপর ঝুম বৃষ্টি নিয়ে চেরি ব্লসম গার্ডেনের গোলাপি আভায় ছেয়ে থাকা জমিনের উপরে দাঁড়িয়ে আছে কুয়াসাকি নিনজা H2R ব্র্যান্ডের কালো চকচকে বাইকখানা। বাইকে বসে আছে একজন বলিষ্ঠ পুরুষ। গায়ে তার চিরচেনা কালো রং ওভারকোট। ভেতরে শার্টের উপস্থিতি নেই। ফলাফলস্বরূপ ফর্সা লোমহীন পেটানো বক্ষখানা সহজেই চক্ষুগোচর হচ্ছে। মাথার উপর কালো রঙা হেলমেট। সম্মুখে শাটার খুলে রাখায় পিয়ার্সিং করা বাদামি চোখ দুটো দৃশ্যমান। যুবক রয়েসয়ে ঘাড় উঁচিয়ে তাকায় প্যালেসের দোতলার দিকে। মুহূর্তে তার বাদামি চোখ দুটোর সনে চোখাচোখি হলো চশমা পড়ুয়া একজোড়া ভীতু চোখের। মাহি ভ্রু গোটায় তৎক্ষণাৎ। বিচক্ষণতার সঙ্গে মস্তিষ্ক তখনই বুঝে নেয় লোকটার কেউ নয় বরং বিস্ট। সপ্তদশী ললাটের ভাঁজ গাঢ় হলো এ পর্যায়ে। জানালার কাছ থেকে তড়িঘড়ি করে খানিকটা আড়াল হয়ে বসলো মানবী। তবে পরক্ষণেই তার মোটা মাথায় জুড়ে বসলো আরেক চিন্তা। সে কেমন হড়বড়িয়ে জানালার বাইরে মুখ এনে মুগ্ধকে ডেকে বলল, এই বিষ শুনুন। এক দৃষ্টি একখানো চেয়ে আছে রুড়ো মানব। পলক আদৌ ফেলছে কিনা কে জানে। সপ্তদশীর নরম কণ্ঠের ডাক শুনে হেলমেটের আড়ালে অধৈর্যগোল দাঁতের সনে খানিক পিষ্ট হলো বোধহয়। সময় নিয়ে গমগমে গলায় প্রতি উত্তরে বলল, জেরে কাশ বান্দের মেয়ে। মুখটা তৎক্ষণাৎ বিরক্তিতে তেতো হয়ে গেল সপ্তদশীর। গাল বেঁকে গেল নারাজিতে। তবুও সে মুখ খুলে কাটকাট কণ্ঠে আওড়ালো, বৃষ্টিতে ভিজবো কিন্তু আপনার গার্ডরা আমার ঘর থেকে বেরোতে দিচ্ছে না। ওদের বলুন আমায় যেতে দিতে। যুবকের কপালের চামড়ায় ভাঁজ পড়ল মনে হচ্ছে। চোয়ালটাও কেমন কটমটিয়ে উঠল হেলমেটের আড়ালে। মেয়েটাকে আর বিশ্বাস হচ্ছে না নির্দয় মানবের। তাই তো রক্ষীদের আদেশ করেছে কঠোর হতে। যুবক দৃষ্টি সরু রেখে তখনই গলা উঁচিয়ে ধমকে বলল, এত তাড়াতাড়ি মশা উঠলো কেন বান্দের মেয়ে? বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে নাকি? তাহলে বল এত দনমন না করে, এক্ষুনি মেরে ফেলি। সপ্তদশী হতভম্ব। একটা স্বাভাবিক আবদারের পিঠে এহেন তিরস্কার শুনে ব্যথিত হলো তার দুর্বল হৃদয়। চোখে মুখে আধার লেপটে সে তখনই গা লুকিয়ে বসলো জানালের কাছে। অভিমানিনী রাগ করেছে, নাকের পাটা ফুলিয়ে বসে আছে ভিতরে। যুবক বোধহয় ক্ষীণ হাসলো হেলমেটের আড়ালে। আচমকা বা হাতে তর্জনী এবং মধ্যমা একযোগে উঁচিয়ে প্যালেসের দোতলার দিকে তাক করে গমগমে গলায় ডাকলো, এই চাশমিশ লুক। তৎক্ষণাৎ ফুলো ফুলো গালে জানালার বাইরে ঘাড় বার করলো মাহি। ভ্রু গুটিয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে যুবকের পানে তাকিয়ে থেকে কাটকাট কণ্ঠে জবাব দিল, কি হয়েছে? যুবক ক্রুড় হাসলো। হেলমেটের আড়ালে তা থোড়াই নজর কাড়লো সপ্তদশীর। এসে কেমন একদৃষ্টে যুবকের পানে তাকিয়ে থাকতেই দেখলো বেয়াদব মনস্টার তার দু হাতের ইশারায় বুঝাচ্ছে সপ্তদশীকে এনে বাইকের বসাবে, তা আবার তারই সামনে। মাহির কুচকে রাখা ভ্রুদয় কুচকে গেল আরো। নজর আরেকটু তীক্ষ্ণ করতে দেখলো যুবক এবার নিজ অশালীন অঙ্গভঙ্গিতে কোনরূপ রাগঢাক না রেখে তাকে দেখিয়ে দেখে অশোভন কায়দায় কোমর নাড়ছে দোলায়মান ভঙ্গিতে। মাহি ভরকায় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মুহূর্তে বুঝে গেল মনস্টারের অসভ্য কাণ্ড কারখানার মানে। তৎক্ষণাৎ রণমূর্তিভাবে আবির্ভূত হলো সপ্তদশী। দাঁতে দাঁত চেপে শক্ত করলো চোয়াল। তা বুঝি বেশ দেখলেন অসভ্য বেস্ট। বেহা আঙ্গিকে কোমর নাড়াতে নাড়াতে তখনই বা হাতের বৃদ্ধ আঙ্গুল এবং তর্জনী একযোগে উঁচে ইশারা করলো গোলাকার বৃত্তের। অতঃপর ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় ডান হাতের তর্জনী উঁচিয়ে বা হাতের বৃত্তে ঘুরিয়ে তাচ্ছিল্যের সুরে গলা উঁচিয়ে বলল, ফাকিং চাশমিশ। কটমট করছে মাহি। চোখের কোটর ভরে গিয়েছে অপমানের অশ্রুতে। লোকটা তাকে ভাঙতে চাচ্ছে, নিত্য নতুন কায়দায় হচ্ছে অপমান করার। সপ্তদশীর নারী সম্মানে বড্ড আঁচ লাগলো বুঝি। অজান্তে রাগ ক্ষোভে তার হাত দুটো হয়েছে মুষ্টিবদ্ধ। দাঁতে দাঁত চেপে অশ্রু ঝরাতে থাকা সপ্তদশী আচানক রাগের চোটে ঘুষি বসালো জানালার দেয়ালে। দাঁত কিরমির করতে করতে শুধালো, ব্লাডি বিস্ট।
ওদিকে তার অমন ঘুষি বসানো দেখে মুহূর্তে স্থবির হলো মুগ্ধ। চোখ দুটোর খোলস থেকে এক নিমিষেই কেটে গেল এতক্ষণে শ্লেষাত্মক কটাক্ষ ভাবসাব। সেথা এবার ভিড় জমালো অবাধ রাগ। চোয়ালের পেশি টান টান হলো মুগ্ধের। বৃষ্টির ঝড়ো বেগে শোনা যাচ্ছে না দাঁতের কটমট শব্দ। যুবক তক্ষুনি পা ঘুরিয়ে নেমে গেল বাইক থেকে। অতঃপর নিজ দাম্ভিক কদমে গটগটি এগুলো প্যালেসের দিকে। মাহি দেখল না সেসব। অপমানে বুক কাঁপছে তার, মাথার তালু জ্বলছে সেই সাথে। গা ভিজে চুপচুপে অবস্থা। ওভারকোটের কোণ হতে টুপটুপ করে ঝরে পড়ছে পানির কণা। এক হাতে ধরে রাখা হেলমেটখানা। দাম্ভিক কদমে সগৌরবে গটগটিয়ে এগোচ্ছে মুগ্ধ। দাঁতে দাঁত কিরমির করছে অনবরত। এলিভেটর 3 তলায় এসে থামতে যুবক পা রেখেছে প্রশস্ত করিডোরে। ধূপধাপ পায়ে সপ্তদশী কক্ষের পানে এগোতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা দেহরক্ষী দুজন তড়িঘড়ি করে হাঁটু গেড়ে মাথা নুইয়ে বসলেন জমিনে। যুবক সেদিকে ভ্রুক্ষেপহীন। চোয়াল শক্ত করে ফুটিয়ে গটগটিয়ে ঢুকলো মাহির কক্ষে। এক ঝটকায় হাতের হেলমেটখানা ফ্লোরে ছুঁড়ে ফেলতেই ঝনঝনিয়ে উঠল তা। সেই শব্দ কানে যেতেই হকচকে উঠে মাহি। ভড়কে গিয়ে মাথা তুলে হাঁটুর ভাঁজ হতে। এদিকে মুগ্ধ ফোঁসফোঁস করছে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ! বোকা মাহি অবরোধে ছাপ ফুটিয়েছে নিজ মুখায়বে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে যুবকের পানে। রাগের চোটে কপালের রগগুলো স্পষ্ট। যুবকের চোয়ালে ফুটেছে ব্লেডের ন্যায়। হিংস্র যুবক তক্ষুনি এগিয়ে এসে আচমকা এক হ্যাচকা টানে টেনে ধরে মাহির ডান হাত। এহেন কাণ্ডে হকচকানোর সময় পায়নি সপ্তদশী। তার আগে যুবকের হ্যাচকা টানে ব্যথায় মুখ কুচকে নেয় বেচারি। হাতটা বুঝি জয়েন্ট ছেড়ে এই বুঝি খুলে পড়বে। ওদিকে যুবক উন্মাদ উদ্ভ্রান্তের ন্যায় মাহির ডান হাতটা উল্টে পাল্টে দেখতে দেখতে কটমটিয়ে বলল, কোন জায়গায় লেগেছে বান্দির মেয়ে? কোন জায়গায় ব্যথা লেগেছে? তাড়াতাড়ি বল, জানোয়ারের বাচ্চা! এহেন কথায় যার পণ্যায় অবাক হলো সপ্তদশী। পর মুহূর্তে চোখ ভরা ঘৃণা নিয়ে তাকালো যুবকের পানে। যুবক অস্থির ব্যাকুল চিত্তে মাহির হাত উল্টে পাল্টে দেখতে হঠাৎ খুঁজে পেল ব্যথা পাওয়া জায়গাটা। সেথায় কেমন লালচে ভাব ধরে গিয়েছে ইতিমধ্যে। যুবকের রাগ বাড়ল বোধ হয়। চোয়ালখানা শক্ত হলো আরো। দাঁতের তীব্র ঘর্ষণে কটমট শব্দ তুলে আচানক এক আগ্রাসী থাবায় আঁকড়ে ধরল মাহির নরম তুলতুলে চোয়ালখানা। ব্যথায় কুকিয়ে উঠে মাহি। মুখ কুচকাতেই শুনতে পেল মুগ্ধের দাঁত কিরমির কণ্ঠ, মুখে উত্তর দেওয়ার সাহস নেই তোর, জানোয়ারের বাচ্চা? মুখে বলে সাহস নেই তোর, জানোয়ারের বাচ্চা? কোন সাহসের দেয়ালে হাত ঠুকলি তুই? কে দিলে তোকে এই সাহস? কলিজা বেশি বড় হয়ে গেছে না বন্দের মেয়ে? আমার খেয়ে আমার পরে আবার আমার সামনে আমার ব্যক্তিগত অধিকারে আঘাত করিস? তোর দেখে মুখ থেকে পেছনে ওদের কলিজা ভরা। এতটুকুন বিল্লুর এত তেজ, কথায় না পেরে গায়ে আঘাত করে একেবারে হাত পা কেটে পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখবো বন্দের মেয়ে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাহি। ছলছল চোখ জোড়ায় সে কি মায়া। যুবক এক পলক সেদিকে তাকিয়ে থেকে পর মুহূর্তে চোখ সরালো অন্যত্র। সরু নাকের পাটাখানা ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেললো পরক্ষণে। এক ঝটকায় মাহির চোয়াল ছেড়ে দিয়ে রুড়ো মানব গিয়ে দাঁড়ালো 2 কদম দূরত্বে। সাপের ন্যায় ফোঁসফোঁস করতে করতে হাত উঁচিয়ে ঘাট ডলছে অনবরত। তবে সেকেন্ড 30 না যেতেই রং পাল্টালো যুবকের মুখ। সেথায় এবার ভর করলো একরাশ রহস্যময় রূঢ়তা। সে কেমন ঘাড় বাঁকিয়ে ক্রন্দনরত সপ্তদশীর পানে তাকিয়ে থেকে গমগমে গলায় বলল, বৃষ্টিতে ভিজবি না? তাহলে চল, তোর এই শেষ ইচ্ছাটা পূরণ করি। হতবিহ্বলের ন্যায় মুখ তুলে তাকায় মাহি। কানে ভুল শুনল নাকি যাচাই করতে আহাম্মকের মতো চেয়ে রইলে কিয়ৎক্ষণ। বোকার ন্যায় জিজ্ঞাসা করলো, শেষ ইচ্ছে মানে? রূঢ় মানব রহস্যময় ভঙ্গিতে বাঁকা হাসলো কেমন। রয়ে সয়ে এগিয়ে এসে আলতো করে হাত উঁচিয়ে রাখলো মাহির মাথায়। সেথায় খানিকক্ষণ অল্প অল্প করে ব্যথাহীন চাপড় বসিয়ে ভরাট কণ্ঠে বলল, মানুষের জীবন বড্ডই ক্ষীণ চাশমিশ, তাই আমাদের প্রতিদিন জীবনের শেষ দিনের মতো কাটানো উচিত। বলা তো যায় না, কারণ মরণ ঠিক কখন হয়ে যায়। অবোধ মাহি বুঝল না যুবকের মোটা বাক্য। কান্না ভুলে কেমন অনুভূতি শূন্য চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। যুবক নজর সরায় অন্যত্র। সপ্তদশীর সামনে থেকে সরে গিয়ে দাঁড়ায় 2 কদম দূরত্বে। ভাবলেশীন ভঙ্গিতে 2 হাত পকেটে গুজে গমগমে গলায় বলে, যা। সপ্তদশী কাপা কাপা পা দুটো সময় নিয়ে ঠেকালো ফ্লোরে। শুকনো ফাঁকা ঢোক গিলে বসা ছেড়ে দাঁড়িয়ে আরেকবার ঘুরে তাকায় রুড়ো মানবের পানে। আমতা আমতা করে মায়াবী কণ্ঠে জিজ্ঞাসা করলো, সত্যিই যাব? গেলে মারবেন না তো? যুবক তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো এ পর্যায়ে। পিয়ার্সিং করা ঠোঁট দুটো খানিক নাড়িয়ে চড়িয়ে রহস্যময় কণ্ঠে বলল, এটাই শেষ। আজকের পর থেকে আর কোনোদিন মরতে হবে না তোকে। সপ্তদশীর মনে চলছে হাজারো উচ্চাটন। তবুও বৃষ্টি ভেজার ইচ্ছে পূরণ করতেই হবে তার। শেষবার যখন বাড়িতে ছিল তখন মা বলেছিল বৃষ্টি ভিজলে নাকি মনের সকল দুঃখ কষ্ট বৃষ্টির পানির সাথে ধুয়ে মুছে যায়। সপ্তদশীর মন ভরা কষ্ট, যার ভার বয়ে চলতে বড্ড কষ্ট হচ্ছে তার। তাই তো সে চাচ্ছে এই কষ্ট কমুক। বৃষ্টিতে ভিজলে যদি কষ্ট কমে তবে না হয় তাই হোক। মাহি ফাঁকা ঢোক গিলে চুপচাপ বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো সপ্তদশীর চলে যাওয়া।
ধীরে সুস্থে হাত ঘুরিয়ে কোমরের পেছন থেকে নিজের চিরচেনা AK-7 মডেলের বন্দুকটি বার করে এনে যুবক উল্টে পাল্টে দেখতে লাগলো। তা পরক্ষণে বিড়বিড়িয়ে আওড়ালো। ভেবেছিলাম আর কটা দিন বেশি থাকবি তুই চাশমিশ, তবে তার হলো কই। প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে মিলা, পায়ের গতি এগোচ্ছে মাহির ঘরের দিকে। তবে মাঝপথে ডান হাতের কবজিতে বিশাল এক টান বসলো তরুণীর। মুহূর্তেই ক্ষুদ্র শরীরখানা তার ছিটকে চলে গেল করিডোরের পাশের কামরায়। এহেন অতর্কিত কাণ্ডে হকচকিয়ে উঠে মিলা। ভরকানো দৃষ্টির সামনে তাকাতেই মুখোমুখি হলো এডউইনের। তখনই কুঁচকে গেল তরুণীর ললাট। ঠোঁট নাড়িয়ে কাটকাট কণ্ঠে যেই না কিছু বলতে যাবে অমনি কোনরূপ বলা কওয়া ছাড়াই শক্ত হাতে তরুণীর কণ্ঠা চেপে ধরে এডউইন। গম্ভীর মুখ যুবকের, চোয়াল কাঁপছে রাগে, ভিন্ন রঙের চোখ দুটোয় লেপটে গিয়েছে আগুন। যুবকের গলায় একরাশ ঝাঁজ ঠেলে দাঁত খিচে আওড়ালো। মুনবার্ডের কাছ থেকে দূরে থাকো গুলুপায়া, আদারওয়াইজ আমার হাতে তোমার মরণ নিশ্চিত। মুহূর্তে পাল্টে গেল তরুণীর মুখাব্যক্তি। সেটা এবার ভিড় জমলো একরাশ কুটিলতা। ঠোঁটের কোণে আচমকা ফুটে উঠল এক চিলতে রহস্যময় বাঁকা হাসি। মেয়েটা কেমন কাটকাট কণ্ঠে তড়িৎ জবাব দিল। আপনি যেটা চাচ্ছেন সেটা আমি মরে গেলেও হতে দিব না এডউইন। ওকে আমি ওর সঠিক জায়গায় পাঠিয়েই ছাড়বো, এতে আমার মরণ হলে হোক, আমি প্রস্তুত। চোয়াল শক্ত হলো এডউইনের। মিলার কণ্ঠায় চেপে রাখা হাতখানা জোর বাড়িয়ে সে কেমন কটমট কণ্ঠে আবারও বলে ওঠে, স্টে ইন ইয়োর লিমিট গুলুপায়া, আদারওয়াইজ আই কিল ইউ। তার ছেলের হাসি ফুটলো মিলার পাতলা অধর কোণে। নিঃশ্বাস আটকে আসা জোগাড় হলো। মেয়েটা কেমন রয়েস হয়ে থেমে থেমে বলল, একটা কথা বলি এডউইন। যুবক শিথিল করলো নিজ ভ্রুদয়। তরুণীর পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকতে তরুণী ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, ফাক ইউ। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল এডউইনের মাথার তালু। সদাগম্ভীর ভাব ধরে রাখা যুবক আজ নিজ হিতাহিত জ্ঞান হারিয়ে আচমকা কষিয়ে থাপ্পড় বসালো মিলার গাল বরাবর। একের পর এক চপেটাঘাতে কুপোকাত তরুণীর নরম গাল। ঠোঁটের কোণ ফেটে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। দুর্বল তরুণী গায়ের জোর ধরে রাখতে না পেরে তক্ষুনি লুটিয়ে পড়ল মেঝেতে। এডউইন থামলো এবার। রাগে গজগজ করতে করতে খানিকটা নুয়ে এসে তৎক্ষণাৎ মুঠোয় চেপে ধরে মিলার চুল। অতঃপর মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, স্টে অ্যাওয়ে ফ্রম মাই ওয়ে। আমি এবার আর কাউকে মানব না, না তোকে না মনস্টারকে। কথাটা শেষ করে তখনই মিলাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় এডউইন। গজগজ করতে করতে পা বাড়ায় ঘরের বাইরে। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে আচমকা তার চোখাচোখি হলো অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টারের পানে। মুহূর্তে স্থির হলো এডউইন। মাথাটা তৎক্ষণাৎ ঝুঁকিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কেমন মুগ্ধ কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে এডউইনের পানে। এক হাতে তার রিভলভার স্পষ্ট। চোয়াল শক্ত করে ফুটিয়ে যুবক গুনে গুনে পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো এডউইনের পাশে। খানিকক্ষণ মৌন থেকে আচমকা কঠিন গলায় বলতে লাগলো, তুই যা করছিস সেটা মাঝপথে থামিয়ে দে এডউইন। এই প্রথম মনস্টারের বাক্য এড়াতে উদ্যত এডউইন মাথাটা ঠাঁই নুইয়ে রেখে শান্ত অথচ রূঢ় কণ্ঠে জবাব দিল, সম্ভব না মনস্টার। মুহূর্তে কটমট করে উঠল মুগ্ধের চোয়াল। এক হাতে তখনই রিভলভার অন করতে করতে কঠিন গলায় শুধালো, তাহলে গার্ডেনে দুটো কবর খুঁড়ে ডাক এডউইন, কেননা পরবর্তীতে নিজের কবর করার সময় পাবে না হয়তো। কথাটা বলে পায়ে গতি টেনেছে রুশদি কিং। চলে যাচ্ছে নিজ গন্তব্যে। এদিকে সে পাশ থেকে সরতে আচানক হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে এডউইন। এতক্ষণে রুড়ো মানব এবার কেমন কাঁপছে দেখো। অস্থিরতায় শুষ্ক অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে আনমনে বিড়বিড় করে বলতে লাগলো, আমি পারবো না মনস্টার, আমি পারবো না। আমি বেঁচে থাকতে মুনবার্ডকে আপনি মারতে পারবেন না, কারণ আর কেউ জানুক বা না জানুক আমি জানি মনস্টার, ইউ আর ডিপলি অ্যাসেসড উইথ হার। আমি এটাও জানি আপনি আপনার মায়ের শেষ শত্রুকে মেরে দিয়ে আপনি নিজেও আত্মহত্যা করবেন, কারণ আপনার বেঁচে থাকার কারণ ফুরিয়ে যাবে সেদিন। কিন্তু আপনার কিছু হয়ে গেলে এই পুরো সাম্রাজ্যের কি হবে মাস্টার? স্বয়ং রুশদি কিং না থাকলে রুশদি প্যারাডাইসের কি হবে? না না, আমি থাকতে আপনি নিজেকে শেষ করতে পারবেন না। দুনিয়া এসপার ওসপার হয়ে গেলেও আমি আপনাকে বুঝিয়েই ছাড়ব যে ইউ আর ইন লাভ উইথ মুনবার্ড। আপনার বাকিটা জীবন বেঁচে থাকার কারণ হবে ওই সাধারণ মেয়েটা। এতটুকু বোঝাতে গিয়ে আমার যদি মরণও হয় তবে তাই সই। প্যালেসের বাইরে পা রেখেছে মুগ্ধ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে ফের হাঁটছে গার্ডেনের দিকে। হাতে তার বন্দুক, কণ্ঠে চাপা ক্ষোভ। যুবক কেমন বিড়বিড়িয়ে আওড়াচ্ছে, দুনিয়া এসপার ওসপার হয়ে গেলেও তোর মরণ আমার হাতে নিশ্চিত বন্দির মেয়ে, আর সেটা আজকেই। মার্বেলের স্বচ্ছ তকতকে মেঝেতে একজোড়া ইতালিয়ান লেদারে সুস পরিহিত পাদুকা দাঁড়িয়ে আছে ঠায়।
পাদুকার মালিক বড় অস্থির। কৃত্রিম শীতলতায় মোড়ানো কক্ষেও বড্ড ঘামছেন তিনি। অস্থিরতায় বুর্জিত শক্ত পাটাতনে ঠকঠক শব্দ তুলে পায়চারি চালাচ্ছেন এদিক ওদিক। তবে কাণ্ড দেখো, মধ্যবয়স্কের অস্থিরতা ক্রমশ বাড়ছে বই কমছে আর না। অস্থিরতায় এলোমেলো হাত ঢুকিয়েছেন নিজ প্যান্টের পকেটে। খানিকক্ষণ হাতড়ে বের করে আনলেন নরম সুতির কাপড়ের রুমালখানা। তড়িঘড়ি করে নিজ ঘর্মাক্ত কপালখানা কোনো মতে মুছতেই মধ্যবয়স্কের কর্ণকুহরে ভেসে এলো কারো দাম্ভিক কণ্ঠ। ডক্টর দামিয়ান। তড়িৎ ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালেন দামিয়ান। অদূরে সিঁড়ির আগায় দাঁড়িয়ে আছে নিক। গায়ে একখানা কালো রঙা বাথরোব, মাথা ভর্তি ফাঙ্গি রঙা সিক্ত চুলগুলো থেকে চুইয়ে পড়ছে পানি। যুবকের চোখ মুখে একরাশ সন্দিগ্ধ ব্যাকুলতা। পায়ের গতি জোরালো বেশ। মার্বেলের সিঁড়িতে ধূপধাপ পা ফেলে নামছে সে। নামতে নামতে ব্যগ্র কণ্ঠে ফের জিজ্ঞাসা করে, শুনলাম মনিস্টারের ব্যাপারে নাকি কিছু বলতে এসেছেন, তা কি সেটা? অস্থির দামিয়ান স্থির করলেন পা দুটো। ঘরমাক্ত কপালখানা আরেকবার রুমালের পৃষ্ঠে মুছে নিয়ে পায়ের গতি টানলেন ভদ্রলোক। নীরবে এগিয়ে এসে দাঁড়ালেন মখমলি সোফার সন্নিকটে। হাতে তার একখানা কালো রঙা সুটকেস। সেতে মালপত্র আছে কি না কে জানে, তবে ভদ্রলোক ভীষণ কড়াকড়িভাবে আগলে রেখেছেন সুটকেসটা। প্রায় মিনিট খানেকের মধ্যে হন্তদন্ত পায়ে গ্রাউন্ড ফ্লোরে এসে দাঁড়ালো নিক। এসেই কেমন বিচলিত ভঙ্গিতে আচানক দু হাতে আঁকড়ে ধরল দামিয়ানের প্রশস্ত কাঁধ। মুহূর্তে মধ্যবয়স্কের কাঁধের চামড়ায় শার্টের উপর দিয়ে দেবে গেল যুবকের ধারালো নখর। দামিয়ান মুখ কুচকায়। কাঁধে ব্যথায় গা নাড়তে গেলেই যুবক নিজ উদ্যোগে মধ্যবয়স্কের শরীরখানা মৃদু ঝাঁকিয়ে দাঁত খিচে আওড়ালো। হোয়ার ডিড ইউর কাম হিয়ার মাস্টার? মনিস্টারের ব্যাপারে যা বলার কুইকলি বলো। অ্যান্ড ডোন্ট ইউ ডিয়ার টু ওয়েস্ট মাই টাইম। কণ্ঠনালীর উঁচু হাড়খানা খানিক উপর নিচ নড়ল বোধহয় দামিয়ানের। ভয়ে শুকিয়ে গিয়েছে তার কণ্ঠ। সম্মুখ থেকে ভেসে আসছে দাঁত কিরমির শব্দ। এতে যেন বেচারার ভয় বেড়ে দ্বিগুণ। দামিয়ান তড়িঘড়ি করে হাতের সুটকেসখানা উঁচিয়ে নিচের দিকে আলগোছে বাড়িয়ে দিলেন। ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আওড়ালেন, এটাতেই আছে আপনার সব উত্তর। কপাল গোছালো রাশিয়ান সুদর্শন। লম্বাটে ফর্সা মুখখানে তার ফুটে উঠেছে একরাশ সন্দিহান অভিব্যক্তি। যুবকের উপরিভাগের দাঁত কপাটি ইতিমধ্যে আঁকড়ে ধরেছে নিচের ঠোঁটখানা। ফলে লম্বাটে চোয়ালের রেখা টানটান হয়েছে বেশ। সে কয়েক পল শক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল বাড়িয়ে দেওয়া সুটকেসের দিকে। অতঃপর গম্ভীর রূঢ় কণ্ঠে শুধালো, কি আছে ওইটায়? এহেন কথার প্রতি উত্তরে ক্রূর হাসলেন দামিয়ান। তা আড়দৃষ্টে বেশ লক্ষ্য করল নিক। রয়ে শয়ে দামিয়ান কেমন কুটিল কণ্ঠে বলে ওঠে, মনিস্টারের দুর্বলতা। মুহূর্তে এক অদৃশ্য ঝটকা খেলে গেল নিকের সম্পূর্ণ বদনে। নীলচে চোখ দুটোর দৃষ্টিতে জমেছে একরাশ হতবাকতা। বাদামি ঠোঁট জোড়ার মধ্যকার দূরত্ব বুঝি বাড়ছে ক্রমান্বয়ে। দামিয়ান তড়িঘড়ি করে মেরুদণ্ড বাঁকালেন। হাতের সুটকেসটা সম্মুখে সোফা টেবিলের উপর রেখে তৎপর হলেন তা খুলতে। এদিকে নিক এখনো ডুবে আছে এক আকাশসম অবিশ্বাস্যতায়। তার হতবাক কণ্ঠে ফুরে অস্ফুটে বেরুলো, মনিস্টারেরও দুর্বলতা আছে? হাউ ইজ দিস পসিবল? অস্ফুটে আওড়ানো বাক্য শুনলেন না দামিয়ান। নিজ কাজে মত্ত সে। মিনিট গড়ানোর আগেই খটখট শব্দ তুলে খুলে ফেললেন সুটকেসখানা। পর মুহূর্তে সেখান থেকে দুটো মসৃণ কাগজের খাম তুলে আলগোছে বাড়িয়ে দিলেন নিকের পানে। ঠোঁটের কোণে শয়তানি হাসির রেশ টেনে ভরাট কণ্ঠে বললেন, এটাই সেই দুর্বলতা যার জন্য মনিস্টার কিছুদিন আগে গোটা রাশিয়ার টপ লিস্টে থাকা 35 জন ডক্টরকে নিজের হিডেন প্যারাডাইসে নিয়ে গিয়েছিলেন। ফিরতি পথে সবাইকে হেলিসিউশনের ট্যাবলেট খাওয়ালেও আমি মুখে নিয়েও খাইনি, তা অচেন হবার বং ধরেছিলাম তখন। কথাটা শেষ হবার ঠিক পর মুহূর্তে দামিয়ানের হাত থেকে এক টানে খাম দুটো নিয়ে নেয় নিক। প্লাগ করা ভ্রুদয়ের মাঝে গোটা কতক ভাঁজ ফেলে ব্যগ্র হাতে খামের ডগা ছিঁড়ে যেই না ভেতর থেকে মসৃণ পৃষ্ঠা দুটো বের করলো, অমনি ছেলেটার দৃষ্টি হয়েছে বিস্ফোরিত। সফেদ রঙা মসৃণ পৃষ্ঠে পেন্সিল স্কেচে এক সপ্তদশীর মায়াবী মুখ অঙ্কিত। দুটো পৃষ্ঠাতে একই ছবি। নিক কপাল গোছালো ফের। চোয়ালের পেশি শক্ত করে কঠিন চাহনি নিক্ষেপ করলো দামিয়ানের দিকে। পরক্ষণে এক আগ্রাসী থাবায় দামিয়ানের চোয়াল আঁকড়ে কটমট করতে করতে আওড়ালো, আর ইউ সিরিয়াস স্টল? তুমি বলতে চাচ্ছ দা রশিদ্দি কিংকে দুর্বলতা একটা সাধারণ মেয়ে ব্লাস্টার? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হিম? সে চাইলেও রাশিয়া কিংবা যে কোনো দেশের হাজারটা সুন্দরীকে নিজের শয্যা সঙ্গিনী বানাতে পারে, আর তুই কিনা বলছিস এই মেয়ে তার দুর্বলতা? ব্লাডি ইনসেন্স! বলতে বলতে হাতের মসৃণ পৃষ্ঠা দুটো আচমকা হাওয়ায় ছুঁড়ে মারল যুবক। দামিয়ান গম্ভীর হলেন এ পর্যায়ে। রাগের তোরে মুখায়ভাবে লালাপ আবরণ ফুটিয়ে ঝাঁঝালো কণ্ঠে পরক্ষণে শুধালো, ইয়েস,
ইট সাউন্ড ফানি বাট ইটস ড্যাম ট্রুথ। এই সাধারণ একটা মেয়ের জন্য এখানে। কথাখানা আওড়াতে গিয়ে তৎক্ষণাৎ নিজের বাঁ হাতে তর্জনী উঁচিয়ে মাথার খুলি বরাবর তাক করলেন দামিয়ান। মুখটায় আগের ন্যায় কটমটে ভঙ্গিমা বজায় রেখে ফের শুধালেন। ঠিক আমার মাথার তালু বরাবর। বন্দুকের নল ঠেকিয়ে মনেশটা বলেছিলেন 24 ঘন্টার মধ্যে ওই মেয়ের জ্ঞান না ফিরলে তিনি আমাদের সবাইকে মেরে ফেলবেন। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ লাইক, সিরিয়াসলি দ্যাট গ্রেট রুজ দি কিং কিনা একটা মেয়ের জন্য এইভাবে আমাদের হুমকি দিচ্ছে, আর আপনি বলছেন সেই মেয়ে সাধারণ? সহসা চোখ দুটো সরু হয়ে এলো নিকের। কপালের চামড়ায় দেখা গেল বিরক্তির ভাঁজ। সে কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে আলগোছে তাকালো মেঝেতে অবহেলিত আকারে পড়ে থাকা সপ্তদশীর স্কেচের পানে। রয়ে শয়ে শরীর বাকি হালকা ঝুঁকে এসে স্কেচ দ্রুত তুলল নিক। আনমনে সপ্তদশীর মুখ পানে তাকাতে দৃষ্টি থমকালো তার। মায়াবতীর মুখটা বড্ড সাধারণ, চোখ দুটো হরিণীর ন্যায় বড় বড়। তার মুখায়বে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার তার ওষ্ঠপুট। মনে হচ্ছে কোনো দক্ষ কারিগর তার সারা জীবনের মেহনত এবং দক্ষতা দিয়ে বড্ড নিপুণ হাতে এঁকেছে সপ্তদশীর ঠোঁট দুটো। নিক কেমন অদ্ভুত কামার্ত দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। আনমনে সপ্তদশীর নিখাত সৌন্দর্যের প্রতীকী ঠোঁট যুগলের উপর আঙ্গুল বুলিয়ে কামার্ত কণ্ঠে আওড়ালো। উফ, হার লিপস, দে আর অলরেডি টাইমিং মিন অন। বাঁকা হাসলেন দামিয়ান। নজর খানিকটা ঝুঁকিয়ে আলতো করে কপাল চুলকালেন এরই মধ্যে। সম্মুখ থেকে নিক তখন সন্দিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে। হে দামিয়ান, ও আমার ব্যাট কাঁপাতে পারবে তো? এ পর্যায়ে হাসি আর রুখতে পারলেন না দামিয়ান। ঠোঁটের রেখা প্রশস্ত করে হাসলেন গাল ভরে। চোখে মুখে এক অদ্ভুত লিপসা লেপটে কামবর্ত কণ্ঠে শুধালেন। স্বয়ং মানুষটাকে কাবু করেছে যেই মেয়ে, তার ক্ষমতা থোড়াই কম। বেড কাঁপাতে না পারলে মানুষটা কি আর এমনি এমনি তাকে নিজ প্রাসাদে রানী করে রেখেছে? কথাখানা শেষ করে হাসি গাঢ় হলো দামিয়ানের। ওদিকে নিক এখনো এক দৃষ্টে তাকিয়ে আছে সপ্তদশীর নির্জীব ছবির পানে। যুবকের ঠোঁটের কোণে ঝুলছে এক অদ্ভুত ঠান্ডা হাসি। আচমকা সে কেমন হিসিয়ে বলে ওঠে। অ্যান্ড ফাইনালি মনিস্টারের দুর্বলতার সন্ধান পেয়েছে নিকোলাস মার্গেট। খুব অচিরে যেই হবে আমার রাতের সঙ্গিনী। হাসছে নিক। পা দুটোর গতি টেনেছে উল্টো পথে। হাতে থাকা ছবিগুলোর পানে ঠায় দৃষ্টি বজায় রেখে যুবক কণ্ঠ উঁচিয়ে ডাকলো। অ্যাঞ্জেলা। এক ডাকে কোত্থেকে যেন হাওয়ার বেগে ছুটে এলেন এক পারস্যের সুন্দরী। আবেদনময়ী ভাবভঙ্গিমা তার সর্বাঙ্গে। গায়ে জড়ানো একখানা পাতলা ফিনফিনে সফেদ রঙা সাদা শার্ট। নারিকায় লুকায়িত প্রতিটা স্পর্শকাতর অঙ্গের ভাঁজ যার উপর দিয়ে স্পষ্ট। অদূরে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক দামিয়ান বুঝি চোখ দিয়ে গিলে খাচ্ছে সুন্দরীকে। সে যে নারী লিপসায় নিকের চাইতে খুব বড় না হলেও খুব একটা ছোটও নয়। সুন্দরীর বাঁকানো কায়া দেখে অভ্যন্তরীণ লুকোনো পৌরুষ জাগ্রত হতে খুব একটা সময় নেয়নি দামিয়ানের। মধ্যবয়স্ক কেমন কামার্ত নয়নে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সুন্দরীর পানে। সুন্দরী এলোমেলো ভঙ্গিতে ছুটে এসে আচমকা দুহাতে গলা জড়িয়ে ধরে নিকের। যুবক ঠোঁট কামড়ে হাসলো। এক হ্যাচকা টানে সুন্দরীর কোমর টেনে নিজের সঙ্গে গভীরভাবে মিশিয়ে নিল পরক্ষণে। অতঃপর নিজ বেহায়াপনায় কোনরূপ রাগঢাক না রেখে তৎক্ষণাৎ ঠোঁট ডুবালো সুন্দরীর রক্ত ভেজা কৃত্রিম লালিমায় ছেয়ে থাকা অধর যুগলে। এক গভীর চুম্বনে লিপ্ত দুজন। আশেপাশে অত মানুষ থাকা সত্ত্বেও সেদিকে ভ্রুক্ষেপহীন তারা। প্রায় মিনিট পাঁচেকের লম্বা চুম্বন শেষে থামল নিক। পারস্য সুন্দরী লাল টুকটুকে নাকের পাটায় আলগোছে দাঁত বসিয়ে দিয়ে ফিসফিসে কণ্ঠে বলল। গো অ্যান্ড গেট রেডি ডিয়ার, আই অ্যাম ফিলিংস হাংরি ফর ইউ। তৎক্ষণাৎ সুন্দরী সিক্ত ঠোঁটের কোণে ফুটে উঠল লালসার হাসি। বিন্দুমাত্র লাজ লজ্জা না দেখে সুন্দরী জিভ উল্টে বলল, Come, baby, I'm always ready for you. মুচকি হাসলো নিক। সুন্দরীর মেধহীন বাঁকানো কোমরের পিঠে দুহাত থেকে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। অদূরে দাঁড়িয়ে থাকা দামিয়ান অস্থির, সর্বাঙ্গ ঘামছে তার। নিঃশ্বাসের ওঠানামা প্রবল। নিক বিচক্ষণী পুরুষ। খুব একটা সময় লাগলো না তার দামিয়ানের হুটহাট অস্থিরতার কারণ বুঝতে। সে কেমন ক্ষুদ্র দৃষ্টিতে আপাদমস্তক পরখ করলো দামিয়ানকে। পরক্ষণে তার নজর আটকালো অন্য কোথাও। এক মুহূর্ত সেথায় তাকিয়ে থেকে নিক কেমন ঠোঁট কামড়ে হাসলো। খানিকক্ষণ সময় নিয়ে শ্লেষাত্মক ভঙ্গিতে বলল, চোখ দিয়ে গিলে খেলেও লাভ নেই দামিয়ান, ওর সাথে তুমি পারবে না। লজ্জায় ধ্যান ভাঙল দামিয়ানের। পরক্ষণে নিজের পানে দৃষ্টি নিবদ্ধ করতে আটকে উঠে বেচারা তড়িঘড়ি করে পেছনের সোফায় গা এলিয়ে বসলো সে। পাশ থেকে একখানা কুশন নিয়ে এসে আলগোছে ঠেকালো নিচ কোলে। লজ্জায় কান গরম হয়েছে বেচারার। সুন্দরীর সামনে পৌরুষ নিয়ে এভাবে তাকে খোঁটা দিতে পারলো নিক। ইস, কি লজ্জা, কি লজ্জা। দাম্ভিক যুবকের গটগটে পা দুটো ছুটেছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। ট্যাটু শৈলীতে অঙ্কিত ডান হাতের রুক্ষ আঙ্গুলের ভাঁজে আটকে আছে রিভলভার। যুবকের গায়ে কেবল একখানা ওভারকোট, যার সব কটা বোতাম হাঁ করে খুলে রাখা। অসময়ের বৃষ্টিতে ঠান্ডা বোধ হয় একটু বেশি, তবে অমন ঠান্ডা কি আর অত সহজে গায়ে ধরে রূঢ় মানবের? সে কেমন অনুভূতিহীন কায়দায় এগোচ্ছে সামনে। আর কয়েক গজ এগুলোই বাগান।
সেথায় হয়তো সপ্তদশী বৃষ্টি বিলাসে মত্ত। যুবকের নির্দয় মনের কোণে লুকিয়ে থাকা একটুখানি মুগ্ধতাও বুঝি হার মানছে যুবকের রূঢ়তার কাছে। সে এগোচ্ছে এক ভিন্ন উদ্যমে, সপ্তদশীকে চিরদিনের জন্য নিস্তব্ধ করে দিতে এগোচ্ছে। মাথার উপর ঝুম বৃষ্টি, ব্যস্ত পদযুগলে ছুটছে এডউইন, হর্নে হয়ে খুঁজছে মনস্টারকে। বৃষ্টির প্রকোপ বাড়ছে ক্রমশ, হাওয়ার তীব্র বেগে সম্মুখে তাকিয়ে থাকা দায় এই মুহূর্তে। তবুও গম্ভীর মানব আজ বড্ড বিচলিত। হর্নে কদমে অগ্রসর হলো প্যালেসের বাঁ দিকে। খানিকটা এগোতে আচমকা দেখা গেল কঠিন মানবের প্রশস্ত অবয়ব। এডউইন তক্ষুনি শটান হলো। মনের মধ্যেখানে এক আকাশসম সাহস জুগিয়ে এগুলো মনস্টারের দিকে। ছুটতে ছুটতে দিশেহারা অবস্থা বেচারা, ঠান্ডায় কাঁপছে সর্বাঙ্গ। কোনো মতে পায়ের গতি টেনে চলে এলো মনস্টারের পিছনে। ভাঙা ভাঙা গলায় থেমে থেমে আওড়ালো, মনস্টার, মনস্টার, প্লিজ ডোন্ট ডু দিস। ওকে এখনই মেরে দেওয়াটা ঠিক হবে না। থামলো রূঢ় মানবের ব্যস্ত পদযুগল। ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনিতে পিছনে তাকাতে ভয়ে কদম পেছালো এডউইন। তড়িঘড়ি করে মাথা নোয়াতেই শুনতে পেল মুগ্ধের চিরবির কণ্ঠ। হু দ্য ফাক আর ইউ বাস্টার্ড টু লেকচার মি? আর একবার আমার কাছে ব্যাঘাত ঘটাতে চাইলে একদম কলজা টেনে ছিঁড়ে ফেলবো, ব্লাডি অ্যাসহোল। ভয়ের তো ঢোক গিলল এডউইন। এমন একটা ঠান্ডার মধ্যেও শরীরে আগুন জ্বলছে তার। গলার কাছটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ইতিমধ্যে। যুবক ফাঁকা ঢোক গিলল ক্ষণে ক্ষণে। সম্মুখে ফের অগ্রসর হতে থাকা রূঢ় মানবের পানে এক পল তাকিয়ে থেকে বুক ফুলিয়ে জোরালো নিঃশ্বাস টানল সে। তখনই মনের সকল ভয়ডর ভুলিয়ে চিতাবাগের ন্যায় পায়ের গতি বাড়িয়ে এগিয়ে এসে পথ আটকালো মুগ্ধের। দুহাত দুদিকে ছড়িয়ে বেচারা আওড়ালো, ক্ষমা করুন মনস্টার, কিন্তু এবার কেন যেন মনে হচ্ছে আপনি তাড়াহুড়ো করছেন। কারণ তায়েব এ হোসেনের দুর্বলতা এত তাড়াতাড়ি হারিয়ে গেলে তাকে মারতে খুব একটা আনন্দ পাবেন না আপনি। তাই বলছি মনস্টার, আরেকবার না হয় ভেবে। কথাটা পুরোপুরি শেষ করার আগে এডউইনের প্রশস্ত বুকের মাঝে আচমকা বসলো এক সজোর লাথি। এহেন অতর্কিত আক্রমণের তাল সামলাতে না পেরে মুহূর্তেই কয়েক কদম পেছনে ছিটকে পড়ল এডউইন। জমিনে জমে থাকা বৃষ্টির পানিগুলো কেমন ছিটকে সরে গেল এদিক ওদিক। বুকের ব্যথায় মুষড়ে যাচ্ছে বেচারা। দুহাত বুক চেপে শব্দ করে তুলছে ব্যথাতুর। চোখ মুখ কুচকে থাকায় সে দেখেনি সম্মুখে দাঁড়িয়ে থাকা হিংস্র মনস্টারকে। সেকেন্ড 30 পেরুতেই আহত এডউইন টের পেল তার চোয়াল বরাবর কারো শক্ত হাতের থাবা। ধীরে ধীরে সে থাবার জোর বাড়ছে, কটমট করছে বেচারার চোয়াল। এডউইন চোখ কুচকে রাখলেও বেশ চিনল সম্মুখের মানুষটাকে। সে রয়ে শুয়ে নিভু নিভু দৃষ্টিতে সামনে তাকাতেই দেখল সুদর্শন যুবক কেমন সাপের ন্যায় ফুসফুস করছে। তার চোখ দুটো বুঝি আগুন ঝরাচ্ছে রীতিমতো। এডউইন ভরকায়, চোয়ালের ব্যথা ভুলিয়ে অসহায়ের ন্যায় তাকাতেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের দাঁতকিরমির কণ্ঠ। ও আমার, ওর সাথে কি করব না করব সেই সিদ্ধান্ত আমার। সেখানে তুই আমাকে নতুন করে জ্ঞান দেওয়ার কে, জানোয়ারের বাচ্চা? 2 দিনের প্রশ্রয় মাথায় চড়তে চাচ্ছিস বাস্টার্ড? বলে যাস না, তুই যদি চলিস টালে টালে তাহলে আমি চলি পাতায় পাতায়। তুই যে খেলায় নতুন করে মত্ত হয়েছিস, আমি বহু আগ থেকে ওই খেলার ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছি। এখনো সময় আছে এডউইন, এ পথ থেকে সরে দাঁড়া, নাহলে তোকে মারতে আমার কিন্তু বিলকুল হাত কাঁপবে না। বুক কাঁপছে এডউইনের, চোখ নেমেছে নিচু। বলার মতো কথা না থাকায় সে এবার মৌন। মুগ্ধ তখন এক ঝটকায় ছেড়ে দেয় এডউইনের চোয়াল। পরক্ষণে শিরদাঁড়া শটান করে দাঁড়ায় সে। ওভারকোটের হাতা উপরিভাগে টানতে টানতে গমগমে গলায় বলে ওঠে, ক্ষমতা আর প্রতিপত্তির লোভ এই পৃথিবীর সবচেয়ে বড় লোভ বাস্টার্ড। যে একবার এই লোভে পড়েছে সে নিজের সর্বোচ্চ খুইয়েছে, তবেই থেমেছে। তাই বলছি লোভ ছাড়, তোর এসব সো কল্ড নাটক আমার সামনে করতে আসবি না। মুহূর্তে পাল্টে গেল এডউইনের মুখ অভিব্যক্তি। সেথায় এবার ভর করল একরাশ কুটিলতা। মনস্টার কিভাবে তার কূটকৌশল টের পেল তা নিয়ে বড্ড সন্দিহান যুবক। তবু এই মুহূর্তে নিজেকে বড় শান্ত দেখালো সে। তৎক্ষণাৎ ভঙ্গিমা ধরল নাটকীয়। মুখাভাবে হতবাকতা লেপটে অবধের সুরে বলল, আপনি ভুল ভাবছেন মনস্টার, আমি কখনোই আপনার বিরুদ্ধে। কথাটা বলতে দেরি আর অমনি জমিনে পড়ে থাকা যুবকের পেট বরাবর পড়ল আরেক লাথি। এবারের আক্রমণে জোর হয়েছে বেশ। তৎক্ষণাৎ ব্যথায় কুচকে গেল এডউইনের নাক মুখ। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুলো ব্যথাতুর ধ্বনি। সম্মুখে দাঁড়িয়ে থাকা যুবক এবার তখনই পা রাখলো এডউইনের বুকের উপর। পরক্ষণে হাতের রিভলভার খানা একটানে অন করে তাক করলো এডউইনের কপাল বরাবর। অতঃপর ঠোঁটের কোণে আচমকা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বিচক্ষণী কণ্ঠে আওড়ালো, তুই তো জানিস আমি আমার আশেপাশের শত্রুদের কয়েদ করে রাখতে পছন্দ করি, না হলে এতদিন তোর কবর হতো প্যালেসের পিছনের জঙ্গলে। মুখটা থমথমে হয়ে গেল এডউইনের, জিভের ডগা বাকশূন্য।
অপরাধিত্বে নত হয়েছে তার মুখ। মুগ্ধ হাসলো, তার ছিল্ল ভরা হাসিতে প্রাণ নেই তেমন। সম্মুখে অগ্রসর হয়ে শ্লেষাত্মক ভঙ্গিতে বিড়বিড়ালো। নশ্বরে পৃথিবীতে মানুষটার আপন বলতে কি আছে বল? তার প্রাণটা। ঈশ্বরবাদী যেদিন মানুষটা চাইবে সেদিন তার প্রাণটাও তাকে ত্যাগ করবে। সেখানে তোরা তো ক্ষণিকের শত্রু। বৃষ্টির প্রকোপে যুবকের বিড়বিড়ানো বাক্য পৌঁছালো না কারো কানে। সে বাক্য কেবল মিলিয়ে গেল হাওয়ায়। নির্দয় মানব সম্মুখে অগ্রসর। টান টান চোয়ালের পেশিতে তার বরাবরের নির্দয়তা স্পষ্ট। বাদামি চোখ দুটোতে খেলছে হিংস্রতা। বুকের পাটা ফুলিয়ে হাঁটতেই আচমকা তার পা দুটোয় বেড়ি বাঁধের ন্যায় জড়িয়ে ধরে এডউইন। আগের ন্যায় গুঙিয়ে বলল, আপনি যা ইচ্ছে বলুন আমায় মনস্টার, তবুও মেয়েটাকে। ঠাস। জিভ খসে যতটুকু বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই গায়ে আগুন ধরেছে মুগ্ধের। হাতের বন্দুকখানা এডউইনের বাহু বরাবর তাক করে ফায়ার করেছে নির্দয় মানব। চোখে মুখে একরাশ আগুন, লেপ্টে দাঁতে দাঁত চেপে আওড়ালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।